শুরু করছি। নমস্কার। পাঞ্চজন্য আয়োজিত আজকের যে আলোচনা সভা, যার বিষয় হচ্ছে কমিউনিস্ট চীনে মুসলিম নির্যাতন, এই আজকের আলোচনা সভায় আমাদের যে অতিথিরা রয়েছেন তারা হচ্ছেন পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, যিনি একজন বিশিষ্ট শিক্ষক, জাতীয়তাবাদী লেখক ও সমাজকর্মী। আমরা জানি যে কলকাতার অভ্যন্তরেই, একদম কলকাতার কেন্দ্রে একটি স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য তাকে কিভাবে নির্যাতিত হতে হয়েছে। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আলী হোসেন, যিনি ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট জাতীয়তাবাদী চিন্তাবিদ মাননীয় ওসমান মল্লিক মহাশয়। এছাড়াও আমাদের এই আলোচনা সভার সঞ্চালকের ভূমিকায় রয়েছেন মাননীয় কাশেম আলী দা, কিন্তু কাশেম আলী দাস কিছু যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের সাথে এই মুহূর্ত পর্যন্ত সংযোগ স্থাপন করতে পারেননি। তিনি অবিলম্বে আমাদের সাথে যুক্ত হবেন। আজকের যে সমস্ত দর্শক এবং শ্রোতারা রয়েছেন তাদের কাছে পাঞ্চজন্য, রিতম বাংলা এবং বেঙ্গল আউল, আমরা সবাই মিলে যে আলোচনার বিষয়টা নিয়ে এসেছি, কমিউনিস্ট চীনে মুসলিম নির্যাতন। আমরা যদি কমিউনিস্ট পার্টির চিন্তা ভাবনা, চেতনা এগুলোর মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যাই, তাহলে দেখব যে কমিউনিস্ট পার্টি নাকি কোনো ধর্মে বিশ্বাস করে না। কমিউনিস্ট পার্টি শোষণমুক্ত শ্রেণীহীন একটা সমাজ বিশ্বাস করে, যেখানে মানুষের কোনো শ্রেণী থাকবে না। কিন্তু যেখানে যেখানে কমিউনিস্টরা শক্তিশালী হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা দেখেছি বিশেষ বিশেষ দেশে বিশেষ বিশেষ জাতির উপরে প্রত্যেকটা সময় বিভিন্ন রকম আক্রমণ নেমে এসেছে। আমরা যদি ভ্লাদিমির ইলিচ লেনিনের সময়কার রাশিয়া দেখি, তাহলে দেখবো 1920 সালের পরবর্তীতে যে 3 বছর ধরে ইহুদিদের উপর সেখানে যে নারকীয় অত্যাচার চলেছিল, সেটা হয়তো আমাদের জানতে দেয়া হয়নি। ঠিক একইভাবে এই করোনা মহামারী বা অতিমারির জন্য আমরা হয়তো আমাদের ভারতবর্ষের প্রতিবেশে থাকা এক মহাশক্তিধর রাষ্ট্র, কমিউনিস্ট শাসিত রাষ্ট্র চীনের উইঘুর মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের অনেক কথাই জানতে পারছি না। কমিউনিস্ট শাসনের কড়া জাল বা রক্ত চাউনি ভেদ করে খুব কম খবরই আমাদের কাছে আসে। কমিউনিস্ট চীনে উইঘুর মুসলিমদের উপর যে নির্যাতন, সেই নির্যাতন নিয়ে আজকের যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় প্রথম বক্তা হিসাবে আমাদের কাছে বিভিন্ন তথ্য এবং তত্ত্ব তুলে ধরবেন মাননীয় পদ্মশ্রী কাজী মাসুম আক্তার। কাজীদা, আপনাকে আপনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। যারা আজকে বক্তা হিসেবে রয়েছেন, আলিদা, ওসমানদা, অরিন্দম বাবু রয়েছেন, পার্থদা রয়েছেন, যারা যারা শুনছেন, সঞ্চালনা করছেন, সংযোজনা করছেন, প্রত্যেককে আমার ধন্যবাদ, আমার নমস্কার। যারা লাইভে রয়েছেন তাদের প্রত্যেককেও আমি শুভেচ্ছা জানাই। আমরা চীনের কথা বলছি, চীনের উইঘুদের কথা বলছি। চীনের উইঘু কারা? এরা পূর্ব তুর্কিস্তান, উইঘুস্তান বলা হয় এদেরকে একসময়। এই জায়গায় এরা স্বাধীন ছিল একসময়। 1911 সালে এরা চীনের অধীন আসে। তারপরে এরা চীন থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, দুবার আন্দোলন করে, স্বাধীনতার আন্দোলন 1933 সালে এবং 1944 সালে। এরা স্বাধীনও হয়ে যায়, পূর্ব তুর্কিস্তানের উইঘুরা। পরবর্তীকালে 1949 সালে যখন চীনের সমাজতান্ত্রিক বিপ্লব আসে, সে সময় চীন একটা প্রস্তাব পাঠায় উইঘুরদের কাছে যে তারা যেন চীনের মধ্যে অন্তর্ভুক্ত হয়, কিন্তু উইঘুররা সে প্রস্তাব মেনে নেয়নি। মেনে না নেওয়াতে চীনের কমিউনিস্ট সরকার তাদের পিস, দাঁত, হিংস্র নখর, নখ উন্মোচিত করে। সেই শুরু উইঘুরদের অত্যাচারের, কমিউনিস্টদের অত্যাচারের বলি উইঘুর আজকে গোটা বিশ্বের এক আলোচ্য বিষয়।
কিছু কথা মনে পড়ে। উইঘুরদের মধ্যে যারা বন্দি শিবিরে ডিটেনশন ক্যাম্পে ছিল, এমন একজন বেরিয়ে গিয়েছিল। তিনি রয়টারের সামনে কি বলেছেন যে এই বন্দি শিবিরে তাদের নখ, আঙুলের নখ উপড়ে ফেলা হতো সাঁড়াশি দিয়ে, তাদের চামড়ায় ফোটানো হতো সুচ দিয়ে, তাদের একটা কাঠের তৈরি লাঠি ছিল, চাবুক ছিল, তাতে পেরেক গাঁথা থাকতো। আমরা দেখেছি না যে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর উপরে যে হামলা করেছে তারা হিংস্রভাবে, লাঠি দিয়ে তার মধ্যে পেরেক গাঁথা আছে, সেই পেরেক ওরা খুব ভালো বোঝে এটা। ঘন্টার পর ঘন্টা তাদেরকে ঝুলিয়ে রাখতো, মারতো, আর সারা রাত ঘুমোতে দিত না। কনসেন্ট্রেশন ক্যাম্প বা ডিটেনশন ক্যাম্পে এই আচরণ করেছে বন্দীদের উপরে। কত বন্দী উইঘুর, কতজনকে? প্রায় 10,20,000-এর মতো। তাদেরকে জিনজিয়াং প্রদেশের বিভিন্ন ক্যাম্পে আটকে রাখা হয়েছে। কেন, সে কাহিনীতে পরে আসছি। আমার ঠিক মনে পড়ছে আর একটা কথা, উইঘুর মুসলমানদের উপর যে অত্যাচার, হয়তো পরিসরটা তত বৃহৎ নয়। 1939 সালের কথা মনে পড়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড আক্রমণ, ইহুদিদের উপর অত্যাচারের এক স্ট্রিম রোলার বেরিয়ে আসে গেটোগুলোয়। পোল্যান্ডের গেটোগুলোতে সব ইহুদিদেরকে জড়ো করে দেওয়া হয়, তাদের শরীরকে চিহ্নিত করা হয়, কিছু চিহ্ন দিয়ে দেওয়া হয় যে তারা ইহুদি, আর তাদেরকে পরবর্তীকালে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে প্রায় গ্যাস চেম্বারের মধ্যে ঢুকিয়ে প্রায় 60 লক্ষ ইহুদিকে জাতিগত বিদ্বেষ থেকে হত্যা করা হয়। 60 লক্ষ প্লাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1,10,00,000 লোকের মতো মানুষ মারা গেছে, তার মধ্যে 60 লক্ষ ইহুদি। শুধুমাত্র ইহুদি হওয়ার জন্য তাদেরকে হত্যা করেছিল নাৎসিদের নেতা হিটলার। মনে পড়ে কমিউনিস্ট সরকারের এই যে ভূমিকা উইঘুরদের মধ্যে, তাদের বন্দি শিবিরে আবদ্ধ করে যে অত্যাচার চালানো হচ্ছে, নাৎসিদের ইহুদি নিধনের সাথে কেবলমাত্র তা তুলনীয়। উইঘুরদের সমস্যাটা কোথায়? উইঘুর কারা? পূর্ব তুর্কিস্তান থেকে এরা পরবর্তীকালে চীনের জিনজিয়াং প্রদেশ, স্বতন্ত্র স্বাধীন ভূখণ্ড, আজ স্বশাসিত চীনাদের কাছে। সেই উইঘুর মুসলমান, তাদের নিজস্ব ধর্ম সংস্কৃতি আছে, নিজস্ব চেতনা আছে, নিজস্ব শিক্ষা দীক্ষা জীবনযাপনের পদ্ধতি আছে। এই কোনোটাই কমিউনিস্টরা মানতে চায় না। কমিউনিস্টরা নাকি সাম্যবাদের কথা বলে, সকলের সমান অধিকারের কথা বলে, প্রত্যেকের মর্যাদা দেওয়ার কথা বলে। এই কথা তারা দাবি করে। সমাজতান্ত্রিক আদর্শে যারা এই দাবিগুলো রয়েছে, আমরা উইঘুরদের ক্ষেত্রে কি দেখছি? সম্পূর্ণভাবে সমাজতান্ত্রিক আদর্শের যে ফতোয়া তারা দেয়, সে আদর্শকে লঙ্ঘন করার এক অমানবিক ভিন্ন অপচেষ্টা। না হলে কোন জাতির মানুষকে শুধু মসজিদে যাচ্ছে বলে অত্যাচার করা হচ্ছে, তাদের কোরআন পড়া নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, তাদের নিজস্ব যে ভাষা উইঘুর ভাষা, সেই ভাষার কথা বলা নিষিদ্ধ, তাদেরকে মান্দারিন ভাষা অর্থাৎ চীনের যে পুরনো ভাষা, সেই ভাষা কথা বলতে হবে। সংখ্যাগুরুরা এই ভাষা কথা বলে, অর্থাৎ তাদেরকে সেই ভাষা কথা বলতে হবে। তাদের উপরে ধর্মীয় যে কর্মকাণ্ড, যেমন রোজা রাখা বন্ধ, মাথায় টুপি দেওয়া বন্ধ, এমনকি কোরআন পড়াও, কোরআন ছাপানো বন্ধ হয়ে গেছে 1905 সাল থেকে। কোরআন ছাপানো যাবে না, সেটাও বন্ধ। যেতে আর একটা কথা, শুধু কোরআন ছাপানো বন্ধ নয়, আমাদের যে সরকার, শি জিনপিং সরকার ঘোষণা করেছে একটি সভায়, সেই সভা ন্যাশনাল কমিটি অফ দ্য চায়না পলিটিক্যাল কনসুলেটিভ কনফারেন্সে একটা প্রস্তাব ঘোষণা করেছে বর্তমান প্রেসিডেন্ট, যে মৌলিক ধর্মগ্রন্থগুলো চীনে রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কোরআন এবং বাইবেল, সেগুলোর সাথে যদি সমাজতান্ত্রিক মূল্যবোধের বা কমিউনিস্ট পার্টির এজেন্ডার বা দৃষ্টিভঙ্গির কোনো সংঘাত ঘটে, তাহলে তা পরিমার্জন করতে হবে, অর্থাৎ কোরআনকে পরিবর্তন করতে হবে, নতুন করে কোরআন ছাপাতে হবে। কারণ কি, কমিউনিস্ট আদর্শের সাথে তা যাচ্ছে না। কমিউনিস্ট আদর্শ যা বলবে সেই আদর্শ অনুযায়ী যদি কোরআন চলবে, নতুবা চীনে মুসলিম নির্যাতন, তার একটা সেমিনার হচ্ছে আজকে।
অত্যন্ত দুঃখের, পৃথিবীতে এই ঘটনা কিন্তু হিটলারও ঠিক করতে পারেনি যে ধর্মবন্দী এটা সেমিনারটা হচ্ছে। হ্যাঁ, শোনা ডিস্টার্ব হচ্ছে, কি কথা বলছেন? অত্যন্ত দুর্ভাগ্য যে অত্যাচারের লিস্ট রয়েছে, অকল্পনীয় অত্যাচার, একটা জাতিকে একটা সংস্কৃতিকে ধ্বংস করতে এই যে প্রচেষ্টা বর্তমান বিশ্বে কিন্তু কোথাও এইভাবে দেখা যায় না। তাতে বলা হয়েছে কমিউনিস্ট পার্টির যে আদর্শ স্লোগান তাকে মুখস্থ করতে হবে। কোথায়? ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে বা ডিটেনশন ক্যাম্পে 10 লক্ষের বেশি লোককে আটকে রাখা হয়েছে। তাতে বলা হচ্ছে মদ খেতে হবে, মুসলমানদের মদ খাওয়া নিষিদ্ধ, শুয়োরের মাংস খাওয়া নিষিদ্ধ, ওটাও খেতে হবে। তাদেরকে জুম্মাবারে যে নামাজ পড়তে যাওয়া হয় তাতে খুতবা কি পড়া হবে সেটাও তারা ঠিক করে দেবে, কে ইমাম হবে মসজিদে সেটাও ঠিক করে দেওয়া হবে। শুধু তাই না, জিনজিয়াং প্রদেশে কোরআন ছাপা নিষিদ্ধ করা হয়েছে, আমি আগে বলছিলাম। প্রায় 31টা বেশি মসজিদ 2017 সালের আগে 2 বছরের মধ্যে ধ্বংস করা হয়েছে। আমরা এবং যেখানে ধর্মীয় জাতিগত চিহ্ন আছে, উইগুরদের ধর্মীয় অর্থাৎ মুসলিম ধর্মীয় যে চিহ্ন, কোনো চিহ্ন রাখা যাবে না। আমি টুপিদারির কথা আগেই বলেছি। আচ্ছা, এমন ঘটনা পৃথিবীতে আর কোন দেশে কোথায় ঘটছে? কোন জনজাতির উপরে কোথাও ঘটছে বলে এই মুহূর্তে এই 2021 সালে, এই 2020 সালে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে চীনে ঘটছে, উইগুরদের সাথে এই আচরণ ঘটছে। চীনের মুসলিম জনগোষ্ঠী বলতে শুধু উইগুর নেই, ওখানে হুই জনগোষ্ঠী আছে, তারা আদি মুসলমান চীনের, আর আছে কাজাক জনগোষ্ঠী। কিন্তু মূলত অত্যাচার করা হচ্ছে এই উইগুরদের উপরে। এই উইগুরদের উপরে রাগ, কারণ তাদের যে মাতৃভাষা সেই ভাষার মধ্যে অ্যারাবিক টাচ আছে, অ্যারাবিক একটা শব্দের মিল আছে, তাই তাদের উপরে রাগ। তাদেরকে কোনোভাবে গ্রহণ করা যাবে না। শুধু তাই নয়, বেজিং এর হোটেলে রিসেন্ট তারা জানিয়েছে রয়টারকে, বিভিন্ন মুসলিমদের দ্বারা পরিচালিত বিভিন্ন হোটেল, সেই হোটেলে যারা কর্মচারী তারা লিখিতভাবে জানিয়েছে যে সেখানে মুসলমানদের যেমন চাঁদ তারা থাকে বা হালাল লেখা আরবিতে থাকে, এগুলো সব মুছে দিতে হবে বলা হয়েছে। হোটেল বা রেস্তোরাঁয় বা রেস্টুরেন্টে কোন মুসলমান প্রভাব আছে বা মুসলমান কোন চিহ্ন আছে এমন কোনো কিছু রাখা যাবে না, হালাল কথাটাও লেখা যাবে না। আমরা এই প্রেক্ষিতে ভারতের দিকে তাকাতে পারি। চীন আমাদের শত্রু দেশ, কিন্তু আমরা দাবি করি অনেকে যে ভারতেও নাকি মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আমি তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, প্রতিবেশী রাষ্ট্র চীনের দিকে তাকান, তারা ভারতবর্ষের উপরে দখলদারি করানো, তাদের অত্যাচার চালানোর একটা চেষ্টা করছে, তারা দাদাগিরি করতে চায়। চীন তাদের এই ভারতীয় উপমহাদেশ অর্থাৎ চীন তার পেরিফেরির মধ্যে বিভিন্ন জায়গায় দাদাগিরি করতে চায়। তাই তারা আমরা দেখতে পাচ্ছি ভুটানে তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, নেপালে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, পাকিস্তানে করছে, ইভেন বাংলাদেশে করছে। চারিদিক দিয়ে ভারতকে তারা ডিস্টার্ব করার চেষ্টা করছে। তারা এক অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বা ভৌগোলিক দখলদারির একটা ভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টার সাথে ভারতীয় মুসলমানদের তীব্রভাবে চীনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। প্রত্যেক ভারতবাসী তো দরকারই, বিশেষ করে মুসলমানদের। একই সাথে মুসলমানদের ভাবা উচিত যে তারা যে ধর্মীয় সত্তা নিয়ে এত আতঙ্কিত ভারতবর্ষে, আমার তো মনে হয় ভারতবর্ষে মুসলমানরা যেভাবে মাথা উঁচু করে থাকে, যেভাবে তাদের সত্তাকে নিয়ে বিরাজ করতে পারে, অকল্পনীয়। চীনের প্রেক্ষিতে তো কিছুই নয়। আমরা কি কল্পনা করতে পারি যে মসজিদে যাওয়া যাবে না, নামাজ পড়া যাবে না, টুপি পড়া যাবে না, কোরআন পড়া যাবে না, যদি পড়া হয় তাদেরকে শায়েস্তা করা হবে। শুধু তাই না, চীনে যারা ওই জিনজিয়াং শহরে বা জিনজিয়াং প্রদেশে, যে প্রদেশ প্রায় 16 লক্ষ বর্গমিটারের চেয়ে বেশি, অর্থাৎ পশ্চিমবঙ্গের চেয়ে প্রায় 32 গুণ বেশি, এত বড় জায়গা নিয়ে প্রদেশ। সেই প্রদেশে আগে মুসলমানরা ছিল প্রায় 95%, উইগুর মুসলমানরা ছিল। ওখানকার হানদের, চীনের যারা সংখ্যাগুরু অংশ হান, তাদেরকে চীন সরকার ওখানে ঢুকিয়ে দিয়েছে। আস্তে আস্তে এখন প্রায় 50% নেমে এসছে ওখানকার মুসলমানদের সংখ্যা। প্রায় 2,20,00,000 মতো মানুষদের মধ্যে এখন প্রায় 1 কোটি সামথিং মুসলমান ওখানে আছেন। তার মধ্যে 10 লক্ষ মুসলমানকে তারা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? তারা নাকি উগ্রপন্থী, তারা নাকি দেশদ্রোহী, তারা নাকি চীনা সংস্কৃতি মানে না, এই কথা বলে তারা ওই ক্যাম্পগুলোতে ঢুকিয়েছে। আসলে তাই যদি উদ্দেশ্য হতো, তাই যদি লক্ষ্য হতো, তাহলে তাদের অত্যাচার করা হচ্ছে কেন? ওই ক্যাম্পগুলোতে তাদের শারীরিক নির্যাতন হচ্ছে, তাদের ধর্ম সংস্কৃতি ধ্বংস করা হচ্ছে, এবং উইগুর পরিবারের নারীদের প্রতি এক সীমাহীন বর্বরতা করা হচ্ছে। কেন নারীদের প্রতি বর্বরতা করা
তাদের প্রতি অমানবিক হয়ে ওঠা, এটা কি খুব দরকার? এটা কি প্রয়োজন? এটা কি সংশোধন করা? এটা কি উগ্রপন্থা? নামাজ পড়া নাকি উগ্রপন্থা? রোজা রাখে নাকি উগ্রপন্থা? ইসলামিক আরবি শব্দ উচ্চারণ নাকি উগ্রপন্থা? এমনকি উইঘুর ভাষায় কথা বলা নাকি উগ্রপন্থা? এটা কোনোদিন উগ্রপন্থা হতে পারে? আসলে নিষ্পেষণ, মানে দুর্বৃত্তে তো ছলের অভাব হয় না, এটা ছল। এই ছল করে তাদেরকে ওখানে ঢোকানো হয়েছে। তাদেরকে বলা হচ্ছে ওটা নাকি শিক্ষা কেন্দ্র। কোনটা? ওই যে ডিটেনশন ক্যাম্পগুলো নাকি শিক্ষা কেন্দ্র, ওখানে নাকি তাদের দেশপ্রেমের শিক্ষা দেওয়া হচ্ছে, তাদের চীনের ঐতিহ্য এর মধ্যে আনা হচ্ছে, তারা নাকি ঐতিহ্য থেকে বেরিয়ে গেছে এবং তাদেরকে কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে। তাই যদি হয় তাহলে অনেক অধ্যাপককে, অনেক ডাক্তারকে যারা উইঘুর মুসলমান, তাদেরকে ওই ক্যাম্পে ঢোকানোর কারণ কি আছে? তাদের কি নতুন করে আবার চাকরির পরীক্ষা দিতে হবে নাকি? আর জিনজিয়াং প্রদেশে করা হচ্ছে কি, সেখানকার হান্দে ঢুকিয়ে উইঘুর মুসলমানদেরকে দুর্বল করে তাদের সংখ্যালঘু করার চেষ্টা করা হচ্ছে এবং চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সর্বত্র ওই হানদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা ভারতবর্ষের অ্যাসপেক্টে যদি দেখি, এখানকার মুসলমানদের মধ্যে বলা হয় তারা নাকি গোহত্যা করার অপরাধে তাদের উপর অত্যাচার হচ্ছে, তারা মুসলমান বলে নাকি তাদেরকে বিভিন্ন সর্বশান্ত করা হচ্ছে। তারা পাহলু খানের মতো দু একটা উদাহরণ দেয়। হ্যাঁ, হতে পারে এই ঘটনা অন্যায়, ভারতবর্ষের সরকার তাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ভারতবর্ষের সরকারের এটা কোনোদিন কর্মসূচির অঙ্গ নয়। ভারতবর্ষ সরকার, ভারতবাসী এর তীব্র বিরোধী, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু চীনের ক্ষেত্রে চীন সরকার এটা করছে, এটা সরকারি কর্মসূচির অংশ। অজয়, যে একটা দেশের বৃহত্তম সরকার, তারা একটা দেশের জনজাতির উপরে এই ধরনের ঘৃণ্য ষড়যন্ত্র করতে পারবে? চীনের মুসলমানদের ঐতিহ্য 4000 বছরের। আমরা 1500 বছর অর্থাৎ 1400 বছর আগে যখন হযরত মুহাম্মদ চীনে যখন ধর্ম প্রচার করছেন, তখন আরব থেকে চীন সম্রাটের কাছে এসেছিলেন ওয়াক্কাস এবং আরো কয়েকজন সাহাবী। তারা এসে চীনে ইসলাম ধর্মের প্রচার করেছেন। সান ইয়াতসেন তিনি বলেছিলেন যে মাঞ্চু এবং মঙ্গল, হান এবং হুই মানে হচ্ছে চীনা মুসলমান, এই সব জাতির সমান অধিকার আছে চীনে। কিন্তু আমরা পরবর্তীকালে দেখি যে কমিউনিস্ট আসার পর সে সমস্ত ঐতিহ্যকে নস্যাৎ করে দিয়ে একদম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, অত্যন্ত ঘৃণ্য মানসিকতা থেকে, তাদের অত্যাচার করার মানসিকতা থেকে, আদর্শকে বিকৃত করে অমানবিকতা যা চালাচ্ছে তা আমাদের কাছে শিক্ষার। আমার দুর্ভাগ্য, এর বিরুদ্ধে ভারতবর্ষ পৃথিবীর 22টা দেশ জাতিসংঘের যে বিচার বিভাগীয় যে পাঠ বা বিচার বিভাগীয় ন্যায় প্রদানের বা মানবাধিকার কমিশনের যে অঙ্গ, সেই উইঙ্গে তারা লিখিত কমপ্লেন করেছে। কার বিরুদ্ধে? চীনের সিনজিয়াং সরকারের বিরুদ্ধে, তারা কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে তারা কমপ্লেন করেছে। তারা বলেছেন উইঘুরদের উপরে যে অত্যাচারটা মানবতার বিপর্যয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, চীনের সরকারের পাশে কিন্তু দাঁড়িয়েছে 37টি দেশ। সেই 37 দেশের মধ্যে কারা আছে জানেন? অবাক হয়ে যাবে। মুসলমান দেশগুলো রয়েছে, পাকিস্তান আছে, ইয়েমেন আছে, আফগানিস্তান আছে, রাশিয়ার মতো কিছু দেশ আছে, বাহরিন আছে, ইত্যাদি বিভিন্ন দেশ, সৌদি আরব আছে। তারা কিন্তু উইঘুরদের উপরে চীন সরকারের অত্যাচারকে সমর্থন করছে। তারা বলছে না না না, মুসলমানদের উপরে অত্যাচার আসলে হচ্ছে না। এটা হচ্ছে কেন? ভয়। অর্থাৎ মুসলমান, তারা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামিক ভ্রাতৃত্ববোধের কথা বলা হয়, জাগ্রত হচ্ছে না। আসলে জাগ্রত হবে কেন? আমরা প্রতিবেশী দেশ পাকিস্তানকে দেখি না? পাকিস্তান বাংলাদেশের উপর মুক্তিযুদ্ধের সময় 22 থেকে 23 লক্ষ আরো বেশি মানুষকে হত্যা করেছিল, দুজনেই কিন্তু মুসলমান। সেখানে সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচারের মাত্রা অনেক বেশি ছিল, একথা সত্য। কিন্তু যারা মারা গিয়েছিল তাদের বৃহৎ অংশ, যেহেতু সংখ্যা বেশি মুসলমান, সেই বাংলাদেশি মুসলমান ভাইয়েরা, তাদেরকে হত্যা করা হয়েছিল 22 লক্ষের বেশি। আর হাজার হাজার মুসলিম বা হিন্দু বাঙালি রমণীকে ধর্ষণ করেছিল, অত্যাচার করেছিল, ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছিল ওই পাকিস্তানি মুসলমানরা। তারা চীনের উইঘুরদের উপর অত্যাচার নিয়ে সোচ্চার হবে কি করে? তাদের রক্তে তো হিংস্রতা আছে, তাদের রক্তে তো অমানবিকতা আছে। ভারতবাসী আমরা একদম সহ্য করতে পারছি না। অনেকে দাবি করবে যে ভারতবর্ষ নাকি মুসলমানদের উপর অত্যাচার হয়, আমরা চীন নিয়ে কথা বলছি কেন? না, পৃথিবীতে মানুষকে নিয়ে, যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর যে কোনো মানুষকে নিয়ে যদি অত্যাচার হয়,
পৃথিবীর যে কোনো দেশের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। আর ভারতবর্ষে মুসলমানরা যেভাবে আছে, পরিষ্কার করে বলছি, সাধারণ ভদ্র মুসলমান, নম্র মুসলমান, দায়িত্বশীল মুসলমান, পাকিস্তানে তো মুসলমান এত সুখে নেই। এটা চরম বাস্তব। কারণ পাকিস্তানের যে ভারতীয় মুসলমানরা পাকিস্তানে গেছে মুহাজির, তাদেরকে এখনো ঠিক মুসলমান বলে মনে করা হয় না, ঘৃণা করা হয়, তাদের উপর অত্যাচার করা হয়। ভারতবর্ষে কিন্তু 72 বছর স্বাধীনতার পর মুসলমানরা অনেক শান্তিতে সৌহার্দ্যের মধ্যে আছে। তবে মুসলমানদের যে ঔদ্ধত্য, মুসলমান সমাজের একটা অংশের মানুষের যে দেশদ্রোহিতার মানসিকতার কুফল, আমাকে যারা রক্তাক্ত করেছিল তাদেরকে আমি ভারতীয় বলতে পারি? যারা ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য একজন মুসলমান প্রধান শিক্ষককে মৃত্যুর মুখে ফেলতে পারে, জাতীয় পতাকাকে যারা উপেক্ষার চোখে দেখে, দেশের মূল সত্যটা যারা সরে যেতে চায়, যারা ভারতবর্ষের সমস্ত ঐতিহ্য মর্যাদাকে ভুলণ্ডিত করতে চায়, নিজের দেশকে ক্ষুদ্র মনে করে অন্য দেশকে বড় করে তুলতে চায় শুধু ধর্মের জন্য, শুধু ধর্মের আবেগ থেকে, তাদেরকে ভারতীয়ত্ব করে তোলা, তাদেরকে মূল স্রোতে আনানোর দায়িত্ব তো ভারতবাসীর, ভারতীয় সরকারের। সরকার যদি এই দায়িত্ব পালন করে সেটা কি অন্যায়? উইগুর মুসলমানদের প্রতি কমিউনিস্ট মানবতাবাদ বলে তারা দাবি করে, সমাজতন্ত্রের কথা বলে, তারা যে ঘৃণ্যতা করছে, সেই হিসেবে ভারতীয় মুসলমানরা কত শান্তির সাথে, সৌহার্দ্যের সাথে, ভালোবাসার সাথে, উদারতার সাথে বাস করছে, এই মূল্যায়ন কিন্তু এসেই যায়। তাই ভারতীয় মুসলমানদের এই বিষয়ে সোচ্চার হতে হবে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন আমাদের সেনাবাহিনীকে ওই লাঠিতে পেরেক গেতে যে রক্তাক্ত করে হত্যা করেছে, সেই হিংস্র চীন উইঘু অসহায় মুসলমানদের বন্দি শিবিরে আটকে সেই একই লাঠিতে পেরেক বেঁধে রক্তাক্ত করছে প্রতিনিয়ত। এটা শুধু ধর্মের বিপর্যয় নয়, এটা মানবতার বিপর্যয়। যুগে যুগে যেখানে যেখানে মানবতার বিপর্যয় ঘটেছে, আমরা ভারতবাসীরা সোচ্চার হয়েছি। তাই চীন ভারতকে আগ্রাসন করছে, ভারতের শত্রু দেশ, শুধু সেজন্য নয়, চীনে মানবতার বিপর্যয় করছে, উইঘুর মুসলমানদের উপর অত্যাচার তার এক নগ্ন দৃষ্টান্ত, নগ্ন উদাহরণ। আমরা এই কথা বলবো, পাশাপাশি আমরা দাবি তুলব যে পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো তারা নীরবতা দিয়ে কি প্রমাণ করতে চাইছে? তারা কি প্রমাণ করতে চাইছে তারা মেরুদণ্ড হারিয়েছে? তারা কি প্রমাণ করতে চাইছে চীনের হাতে ক্ষমতা আছে, চীন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে? তাই যে কোনো অন্যায়, সে যে ধর্মের লোকের প্রতি হোক না কেন, যে গোষ্ঠীর লোকের প্রতি হোক না কেন, তার বিরুদ্ধে তারা নীরব থেকে কি মানবিক কাজ করছে? যে পাকিস্তান কিনা আমরা হই হই করে কথা বলছি, যে রোহিঙ্গা নিয়ে কথা বলছি, রোহিঙ্গারা মায়ানমারের রোহিঙ্গারা অনেকেই বাংলাদেশে আশ্রয় পেয়েছে, কারণ তারা আদিভূমি বাংলাদেশ। উইঘুর মুসলমানদের আদিভূমি কাজাকিস্তান, তারা কিন্তু আশ্রয় দিচ্ছে না, তারা চীন সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাচ্ছে না, কারণ তাহলে চীন তাদের অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ফেলবে। তাই উইঘুর মুসলমানদের যাওয়ার জায়গা নেই, তারা লুকিয়ে এদিক ওদিক সামান্য কিছু লোক গেছে বটে, তারা দগ্ধে দগ্ধে মরছে, যন্ত্রণা ক্লিষ্ট হচ্ছে। সিনজিয়াং প্রদেশ, যেটা পূর্ব তুর্কিস্তান ছিল, যে প্রদেশেই উইঘুররা বাস করে মূলত, সেই প্রদেশে একটা ভৌগোলিক গুরুত্ব আছে, একটা অর্থনৈতিক গুরুত্ব আছে। সেই প্রদেশ খনিজ সম্পদে ভরপুর। সেই প্রদেশের চারিদিকে বিভিন্ন রাষ্ট্র রয়েছে গোল হয়ে ঘিরে, রাশিয়া রয়েছে, পাকিস্তান রয়েছে, আফগানিস্তান রয়েছে, যে রাষ্ট্রগুলোর উপরে নিয়ন্ত্রণ কায়েম করার জন্য, অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর নিয়ন্ত্রণ কায়েম করার জন্য চীনের জিনজিয়াং প্রদেশের উপরে দখলদারি, আধিপত্য ফলানো দরকার। সেটা চীনের হয়তো ভৌগোলিক সমস্যা, সেটা চীনের হয়তো একটা আন্তর্জাতিক বিষয় বা বৈদেশিক একটা এজেন্ডা, কিন্তু তা বলে উইঘুর মুসলমানদের ধ্বংস করতে হবে? আচ্ছা, উইঘুররা কি মুসলমান হয়েছে, এটা কি উইঘুরদের অপরাধ? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকে আমরা যে আলোচনা করছি, আমরা যারা বলি ভারতবর্ষের মুসলমানরা অত্যাচারিত, শোষিত, অনেকে দাবি করছে, তাদের কাছে আমি এই চিত্র তুলে ধরতে চাইছি যে নাৎসিরা ইহুদিদের মেরেছিল, আর ইহুদিরা নাকি মুসলিম বিশ্বের উপরে আধিপত্য বিস্তার করছে, ইসরায়েল অনেকে দাবি করছে। ইসরায়েলের না ইহুদিতে অনেক দুঃখ আছে, অনেক যন্ত্রণা আছে। 60 লক্ষ লোক, পৃথিবীর 1/3 ইহুদি, তাদেরকে হত্যা করা হয়েছিল একটি যুদ্ধের সময় নাৎসিরা। আমরা চোখের সামনে যদি দেখতে পাই উইঘুরদের উপর এরকম অত্যাচার, তারপরে যদি নীরব থাকি, জেনে রেখে দিন বিশ্বের মুসলমান সমাজ এক সময় হয়তো ইহুদিদের মতোই 1/3 মৃত্যুর মুখে পড়বে। শুধু মুসলিম সমাজের জন্য এটা বিপর্যয় নয়, এটা মানবতার বিপর্যয় হবে।
তাই প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের রুখে দাঁড়ানো দরকার, ভারতের চিৎকার করা দরকার। আর ভারতের চিৎকারটা ভারতের সরকার তখন আরো তীব্রভাবে করতে পারে। ভারতে যারা সুশীল সমাজ, যারা সুধী নাগরিক, তারা যখন যদি চিৎকার করতে পারে। আচ্ছা, আমি অবাক হয়ে যাই, যারা মুসলমানদের স্বার্থ নিয়ে চিৎকার করে কথা বলে, পাকিস্তানে কিছু হলে হয়েই পারে, যারা আফগানিস্তানে কিছু হলে হয়েই পারে, যারা সিরিয়ায় কিছু হয়েই পারে, চিৎকার করে, উইঘুর মুসলমানদের উপর অত্যাচার নিয়ে নীরব কেন? তাহলে কি আমরা ধরবো যে মুসলমানদের ভারতের একটা অংশ তলে তলে চীনকে খুব পছন্দ করে? চীন যদি ভারতের শত্রু হয়, পাকিস্তান যদি ভারতের শত্রু হয়, একদম পরিষ্কার শত্রু তারা। চীন ভারতকে সবসময় টার্গেট করে রেখেছে, কারণ ভারত এক উন্নয়নশীল, এক অনিবার্য দেশ। এই দক্ষিণ এশিয়ায় রাজ করবে তারা, এশিয়া এক বড় শক্তি তারা হয়ে উঠছে। চীন সেটা চাইবে না। তাই ভারতকে স্তব্ধ করা, ভারতের গতিকে রুদ্ধ করা, ভারতের শক্তিকে স্তব্ধ করা, ভারতের উন্নয়নকে বন্ধ করা এক অপচেষ্টা চীন চালাবে। পাকিস্তানের সাথে তাই তাদের বন্ধুত্ব। এমনকি আমাদের প্রতিবেশী বাংলার পাশে বাংলাদেশ, তো তারা প্রায় তৃণমূল মতো অবস্থা করেছে। চীন বাংলাদেশের সাথে সখ্যতা বাড়াচ্ছে, এমনকি নেপালের সাথে সখ্যতা বাড়াচ্ছে। নেপাল আমাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে। এত কিছু যে চীন করছে, যে পাকিস্তান করছে, আমরা ভারতীয়রা যদি তাদের অন্যায়ের বিরুদ্ধে, ভারতীয় মুসলমানরা যদি তাদের অন্যায়ের বিরুদ্ধে চিৎকার করে কথা না বলি, আমাদেরকে যদি অন্য কমিউনিটি, সংখ্যাগুরু সম্প্রদায় সহ অন্য সম্প্রদায় যদি আমাদের দেখে দেয়, তারা কি খুব ভুল করবেন? আমাদের বাড়তি দায়, যে কমিউনিটির মধ্যে আমরা বিলং করি, সেই কমিউনিটির প্রতি আমাদের দায় থাকে। আমি বারবার করে বলেছি, মুসলমান সমাজের উন্নয়নের জন্য মুসলমান সমাজের অগ্রগতি অংশকে এগিয়ে আসতে হবে। তারা এই দায়িত্ব নিতে হবে তাদের। অন্য সম্প্রদায়ের অন্য অংশের মানুষ এই দায়িত্ব নেবে এমন ভাবার কোনো কারণ নেই। রামমোহন বিদ্যাসাগর হিন্দু সমাজকে ধৌত পরিশুদ্ধ করার জন্য অনেক জীবনের ঝুঁকি নিয়ে, অনেক গ্লাদি, অনেক অত্যাচার সহ্য করে সংস্কার আন্দোলন করেছিল, প্রতিবাদ করেছিল যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। আমরা ভারতবর্ষের মুসলমানদের যারা প্রগতিশীল অগ্রণী অংশ, তাদের দায়িত্ব ভারতবর্ষে যেখানে যেখানে অন্যায় হচ্ছে মুসলমান সমাজে, যে গোলামী, অন্ধত্ব, উগ্রপন্থা রয়েছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর বিশ্বে যে দেশগুলো এই অন্যায় করছে মুসলমানদের উপরে বা অন্য কমিউনিটির উপরে, সেক্ষেত্রেও রুখে দাঁড়ানো। বাংলাদেশ যখন হিন্দুদের উপর অত্যাচার হয়, কেন ভারতের কলকাতাতে কেন মুসলমান সমাজ সেই মুসলিমদের বিরুদ্ধে মিছিল করে না, কেন বিক্ষোভ জানায় না? বাংলাদেশ হাইকমিশনে উচিত, বাংলাদেশে যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, পাকিস্তানে যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, সে হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, তার বিরুদ্ধে চিৎকার করে কথা বলা উচিত। এই ভারতের মুসলমানদের, এই বাংলার মুসলমানদের কলকাতায় কটা মিছিল আমরা দেখেছি। সিরিয়ায় গন্ডগোল হলে, অন্য দেশের মুসলমানদের উপর অত্যাচার হলে, আমেরিকার কোনো জায়গায় আগ্রাসন চড়ালে চিৎকার করে মুসলমানরা মিছিল মিটিং করে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাতে সাথ দেয়। কারণ কি? মুসলিম ভোট আছে, মুসলমানদের তুষ্ট করা, সন্তুষ্ট করা, মুসলিম ভোট আছে, তাই তাদের সাথ দেয়, তাদেরকে বিক্ষোভ সমাবেশ করতে দেয়, আমেরিকার কনসুলেট ভাঙতে দেয়, যা তোরে ভেঙে দেয়, বিনিময়ে ভোট দেয়। কিন্তু আমাদের প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলো যখন অত্যাচার হয় সংখ্যালঘুদের উপরে, মুসলমানরা কিন্তু এই বাংলায় চিৎকার করে কথা বলে না, কোনো মিছিল মিটিং হয় না, কোনো বিক্ষোভ সমাবেশ হয় না। আমি মুসলিম সমাজে একজন হিসাবে লজ্জা প্রকাশ করছি। আর ওই মুসলমানদেরকে যে আমি আওয়াজ তুলছি, আপনারা সাবধান হয়ে যান, এভাবে মুসলমানদেরকে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন না। অন্যায় অন্যায়, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে আমরা অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো, সে যে জাতির প্রতি হোক না কেন। আর আপনারা উইঘুর মুসলমানদের প্রতি যে সীমাহীন অত্যাচার চলছে, তা নিয়ে যে নীরবতা দেখাচ্ছে কুয়েত, যে নীরবতা দেখাচ্ছে সৌদি আরব, কাতার, লেবানন, সিরিয়া, ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তান, আপনারাও সেই নীরবতা দেখাবেন না চীনের ভয়ে। চীন ভারতের শত্রু, চীন মুসলমানদের আরো বড় শত্রু। তারা নাৎসিদের হাতে ইহুদিদের নিধনের মতো কমিউনিস্টদের হাতে উইঘুরদের নিধন যজ্ঞ চালাচ্ছে। আমাদের তীব্র ধিক্কার। যদি চীনের দরজায় গিয়ে ধাক্কা না মারে, তাহলে প্রশ্ন জাগবে ভারতীয় মুসলমানদের দায়বদ্ধতা নিয়ে। যে চীন ভারতের শত্রু, যে চীনের বন্ধু, পাকিস্তান ভারতের শত্রু, তাদের অন্যায় দেখলেও আমরা নীরব থাকছি। আমরা কি বিশ্বাসঘাতক? আমরা মুসলমানদের প্রতি অত্যাচারও যদি নীরব থাকি, তাহলে ভারতবর্ষের শত্রুদের বিরুদ্ধে কিভাবে লড়বো? এই প্রশ্ন আমাদের কাছে বড় হয়ে দেখা দিচ্ছে। আমরা আজকের এই সভায় এই আওয়াজ তুলতে চাইছি যে আমরা যেন এই আওয়াজ তুলতে পারি। আর নতুবা ভারতবর্ষের মুসলমানদের প্রতি কোথাও যদি বিচ্ছিন্নভাবে কিছু দুর্ঘটনা ঘটে থাকে, তা বিচ্ছিন্নই বটে,
তার জন্য ভারত সরকারকে গালাগাল দেওয়ার কোনো অধিকার আমাদের থাকবে না। ভারতবর্ষে কোনো ক্ষমতাশালী শক্তি, ক্ষমতাশালী ধর্ম সম্প্রদায় ভারতবর্ষে কখনো বলেছে নাকি যে আপনারা কোরআন পড়বেন না? কোরআন চাপানো ভারতে নিষিদ্ধ হয়েছে নাকি? নামাজ পড়া ভারতে নিষিদ্ধ হয়েছে নাকি? রোজা রাখা ভারতে নিষিদ্ধ হয়েছে নাকি? মসজিদে খুতবা কে পড়বে এটা কি অন্য কেউ ঠিক করে দিয়েছে নাকি? কে ইমাম হবে এটাও কি ঠিক করে দিয়েছে নাকি? চীনে ঠিক করে দিচ্ছে। চীনে উইগুরা তাদের ভাষায় কথা বলতে পারে না, আমাদের এখানে কিন্তু উর্দুতে অনায়াসে কথা বলতে পারি। উর্দুতে আমরা খবরে টিভি চ্যানেলে খবর হচ্ছে গোটা ভারতবর্ষের সব টিভি চ্যানেলেই। আমরা সম্মান দিয়েছি। ভারতবর্ষ সংখ্যালঘুদের ভাষাকে সম্মান দেয়, সংখ্যালঘুদের কৃষ্টিকে সম্মান দেয়, সংখ্যালঘুদের ধর্মকে সম্মান দেয়, সংখ্যালঘুদের স্বাধীনতাকে সম্মান দেয়। এটা ভারতবর্ষের এক চিরন্তন ঐতিহ্য, ভারতবর্ষের এক গৌরবময় ইতিহাস, ইতিবৃত্ত। আমরা সেই ভারতবাসী হিন্দু মুসলিম নির্বিশেষে, বিশেষ করে মুসলমানরা চীনের উইঘুরদের প্রতি হচ্ছে। জাতিসংঘে যে আওয়াজ উঠছে বারবার করে, আমরাও সেই আওয়াজ তুলব। এবং প্রতিবেশী চীনের মুসলমানরা তারা কোথায় যাবে? তারা সাদিয়া সেন বলেছিল যে হুই মুসলমানরা আমাদের অঙ্গ, মানচুদের মতো, মঙ্গলদের মতো। আর মঙ্গল রক্ত তো রয়েছে চীনেদের, হিংস্র রক্ত দিয়ে। মঙ্গলদের রক্ত তো হিংস্র রক্ত। সেই রক্তে বলি হচ্ছে আজ উইঘুর মুসলমানরা। এটা মেনে নেওয়া যায় না। আজ করোনা দিয়েছে আমাদেরকে চীন, করোনা দিয়েছে। বিশ্ব আজ মৃত্যুর মুখে, মানব সভ্যতা বিপর্যয়ের মুখে। চীন তো আমাদের কাছে এরকম একটা অভিশাপ, একটা ভাইরাস, যে ভাইরাস উইঘুরদের মতো অত্যাচার করতে পারে, ঈশ্বরের অভিশাপও বলতে পারা যায়। সে অভিশাপকে আমরা ধ্বংস করব। এই শপথ আজকের আমাদের এই আলোচনা সভায় আমাদের নেওয়া দরকার। আমরা যারা এখানে রয়েছি আমাদের পরিষ্কার করে বোঝা দরকার। আমাকে অনেকে বলেছে যে আপনি চীন নিয়ে বলবেন, চীন নিয়ে বলছেন। আরে মশাই, আপনি ভারতের মুসলমানদের উপর অত্যাচার নিয়ে বলুন। আচ্ছা, ভারতের মুসলমানদের উপর কি অত্যাচার হয়েছে? কোথায় অত্যাচার? বিচ্ছিন্ন ঘটনা কোনোদিন বাস্তব নয়। ভারতের রাষ্ট্রযন্ত্র কি অত্যাচার করছে নাকি? ভারতের কেন্দ্র সরকার বলেছে নাকি কোথায়? বরঞ্চ বিভিন্ন রাজ্যের ঠান্ডাবাদ কিছু কায়েমি স্বার্থন্বেষী যারা মুসলিম ভোটের উপর নির্ভরশীল, তারা মুসলমান সমাজের উগ্রপন্থী অংশকে নিয়ে খেলে। তারা অনুদার অংশ, গোড়া অংশ, ধর্মান্ধ অংশ তাদের নিয়ে খেলাধুলা করে, প্রগতিশীল অংশের মানুষকে ধ্বংস করার চেষ্টা করে। এটা প্রকৃতপক্ষে একটা কমিউনিটিকে ধ্বংস করা, একটা জাতিকে ধ্বংস করা। এমন ধ্বংসলীলা চীনের কমিউনিস্টরা চালাচ্ছে। আমি জানি না ভারতের বা বাংলার কমিউনিস্টরা নীরব কেন। তার তো অনেক বড় বড় কথা বলে, তারা নাকি মুসলমানদের খুব ভালো বন্ধু। চীনের মুসলমানদের আর্তনাদ তাদের কানে গিয়ে পৌঁছাচ্ছে না ভাই। তারা কোথায়? তাদের সমাজতন্ত্র কোথায়? তাদের বামপন্থা কোথায়? তাদের আদর্শ কোথায়? তাদের আদর্শ কি একটা জনগোষ্ঠীর অসহায় রমণীদের ধ্বংস করা, তাদের গোপনাঙ্গে লঙ্কার গুলো ঢুকিয়ে দেওয়া, কাঁচের গুলো ঢুকিয়ে দেওয়া? হাজার হাজার লাখ লাখ লোক অত্যাচারিত। আমরা ইহুদিদের মতো নিধনযজ্ঞ করতে দেব না। আমরা নাস্তিবাদকে ধ্বংস করব। তাই বর্তমানে এই বামপন্থা, এই কমিউনিস্টবাদ, এই সমাজতন্ত্রবাদ রূপ দিয়েছে নাস্তিবাদের। যারা নাস্তিবাদের তীব্র বিরোধী ছিল, আজকে তারা সেই পথ ধরেছে। আমরা ধ্বংস করব ভারতীয়রা। ভারতীয়দের এই শপথ দিতে হবে। উইঘুর মুসলমান বলে শুধু নয়, উইঘুর গোটা বিশ্বের মানব সমাজের একটা অংশ। একটা মানব সমাজের গোষ্ঠীর উপরে এই নিদারুণ অত্যাচার, এই অমানবিক অত্যাচার মানুষ হিসাবে আমরা মেনে নিতে পারবো না। তাই ভারতবর্ষের যে সরকার, ভারত সরকারের কাছে আমাদের তীব্র আকুতি, আমাদের মিনতি, তারা উইঘুরদের উপরে অত্যাচারের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে আওয়াজ তুলুক, তারা অবরোধ তৈরি করুক। ভারতের শত্রু চীনের বিরুদ্ধে যেমন একাধিক অবরোধ ভারত সরকার নিয়েছে, উইঘুরদের প্রতি অত্যাচার, সেটা যে অমানবিক, তাদের যে আসল চরিত্র পরিস্ফুট হয়ে যাওয়া, কমিউনিস্ট আদর্শ যে বর্তমানে পৃথিবীতে এক আতঙ্কের দাঁড়িয়েছে, এটাকে পরিস্ফুট করার দায়িত্ব ভারত সরকার নেবে। এবং সেই কাজ বাস্তবায়িত করার জন্য ভারতবর্ষের সাধারণ নাগরিক, প্রগতিশীল অংশ, উদারচেতা মানবতাবাদী মানুষ যারা আমরা রয়েছি, আমরা যারা ভালোবাসা মানুষের দুঃখে নিজেদেরকে মানুষের কামনায় নিজেদের চেষ্টা করি, আমরা যারা মানুষের ন্যায়বোধ, নীতিবোধকে জাগ্রত করার চেষ্টা করি, আমরা অবশ্যই সে আওয়াজ তুলবো। আজকের এই যে প্রচেষ্টা, পাঞ্চজন্য যে চেষ্টা করেছে, রূপম বাংলার যে প্রচেষ্টা, তাকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা শুনছেন
আমি আর বিস্তারিত করছি না, অন্যান্য বক্তা আছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের যার কোনো প্রশ্ন থাকবে এই বিষয়ের উপরে আপনারা প্রশ্ন করবেন, আমি অবশ্যই সে বিষয়ে উত্তর দিতে বাধ্য থাকবো, কারণ অনেক বিষয় আছে, সে বিস্তৃত ব্যাখ্যা দেওয়ার অবকাশ এই মুহূর্তে এখানে নেই। ধন্যবাদ, নমস্কার। নমস্কার অনেক ধন্যবাদ কাজীদা। কাজীদা। আমরা জাস্ট সবাইকে একটু মিউট করছি, তারপর আনমিউট করবো স্পিকার। শোনা যাচ্ছে অরিন্দম দা? অরিন্দম দা? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, এই অনুষ্ঠানের বাকি অংশের সঞ্চালনার জন্য আমি মাননীয় কাশেম আলীদাকে অনুরোধ করব, ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক মাননীয় কাশেম আলী মহাশয়, আপনি এই অনুষ্ঠানের বাকি অংশের সঞ্চালনার দায়িত্বটি নিন। কাশেম দা। হ্যালো কাসেম দা, আপনার মোবাইল থেকে একটু আনমিউট করুন, একটু আনমিউট করুন। হ্যাঁ, আমার সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এবার একদম। শোনা যাচ্ছে, বলুন। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমার প্রিয় দাদা শুভনোধ্যায়ী, আমার প্রিয় প্রিয় মানুষ কাজী মাসুম আক্তার দা যে দীর্ঘ সময় ধরে বাস্তবিক চিত্র তুলে ধরেছে, আমি সত্যি আজকের গর্বিত। আমি কাজী মাসুম আক্তারদার সাথে আমার বহুবার দেখা হয়েছে, একান্তে অনেক কথা হয়েছে। আমরা ভালো আছি। একটা প্রভাত বাক্যে বলে না, ওগো প্রিয় ভাষণী তুমি কথা রাখোনি। আজকে কাদের হয়ে কথা বলছি? আজকে যে ভারতবর্ষে আমরা বাস করছি, আমরা ভারতবাসী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আমরা গর্বিত। 56 ইঞ্চি ছাতি যে প্রধানমন্ত্রী, তার জন্য গর্বিত। আমাদের সেনা জওয়ানরা যখন চীনের বুকে আঘাত হয়, তাদেরকে লাঠি দিয়ে প্রেগ দিয়ে বিদ্ধ করে রক্তাক্ত করা হয়, শহীদ হয়, তখন আমরা ছাতি উঁচু করে চীনের দিকে চোখ তাকিয়ে কথা বলতে পারি। আর চীনের ওই পাঁচাটা কুত্তা পাকিস্তান, যারা মুসলমান নামক একটি দেশ, যারা মুসলমান দরদ দেখায়, এরা কোনোদিন মুসলমানদের বন্ধু নয়। আমরা ভারতবাসী অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি আমরা ভালো আছি। আগামী দিন আমাদের দেশ প্রগতিশীল, সমৃদ্ধিশীল, আরো এগিয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আমরা বিশ্বাস করি সবকা সাথ সবকা বিকাশের। কিন্তু চীনের যে উইঘুরটে যেখানে মুসলমানদের বসবাস, ওখানে খনিজ সম্পদ, সোনা, এমন কিছু সম্পদ সেখানে আছে, কমিউনিস্ট রাজ সেখানে কায়েম করছে। প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। মেয়েদের প্রতি যে অত্যাচার, সেটা অবর্ণনীয়, বলা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। বিস্তারিত ভাবে কাজী মাসুম আক্তারদা বলেছে। আমি গর্বিত কাজী মাসুম আক্তারদার জন্য। একদিন জাতীয় সঙ্গীত গাওয়ার অপরাধে তাকে রক্তাক্ত হতে হয়েছিল। আমি চিৎকার করে বলতে পারি, এ ভারত আমার, এ মাতৃভূমি আমার, আমি ভারত মায়ের সন্তান, এতে আমার দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি চিৎকার করে বলতে পারি, আমি ভারতবাসী, আমি গর্বিত, আমি এই ভারতের মাটিতেই মরতে চাই, এই ভারতের মাটিতেই আমার কবর হবে। কিন্তু উইঘুর মুসলমানদের প্রতি যে অত্যাচার, অবিচার করছে, পাকিস্তান একটা কথা বলে না, লেবানন কথা বলে না, তুর্কিস্তান কথা বলে না, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী কোনো প্রতিবাদ করে না। শুধু উইঘুর মুসলমানরা নীরবে অত্যাচারের শিকার হচ্ছে ওই কমিউনিস্ট শাসকদের কাছে। আর এই রাজ্যের যে কমিউনিস্ট যারা 34 বছরের শাসন ব্যবস্থায় ছিল, তারা 34 বছরে শুধু মুসলমানদেরকে তোষণ করেছে, ফুটবলের মতো ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে, তাদের উন্নয়ন কিছু করেনি। তাই আমি বলবো, উসমানদা আছে, উসমানদার মূল্যবান বক্তব্য আমরা শুনতে চাই। আজকের এই পাঞ্চজন্যের যে অনুষ্ঠান, এই পাঞ্চজন্যের অনুষ্ঠানে আমি উসমানদাকে আমন্ত্রণ জানাবো যে আপনি কিছু বলুন। নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, রাজীব দা শুনতে পাচ্ছ? হ্যালো, রাজীব দা পাচ্ছ? কাজীদা পাচ্ছেন? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছি। আমরা তারপর ওসমানদার এখানে যাচ্ছি। অরিন্দম দা, সব ঠিক আছে, আমরা এবার
হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। এবার আমরা ওসমানদের কাছেই যাব পরবর্তী হ্যাঁ, বক্তা। ওসমান দা বলুন। মাননীয় সঞ্চালকগণ এবং আমার পূর্ব প্রবক্তা মাসুমদা, অরিন্দমদা, পার্থদা আছেন, কাসিমদা আছেন, আলিদা আছেন, সবাইকেই নমস্কার জানিয়ে আমি গুটি কয় কথা বলবো। কথা হচ্ছে যে উইঘুর মুসলিমদের প্রতি চীনের যে নির্যাতন, সেই সম্পর্কে আমাদের কি ভূমিকা বা নির্যাতন কেন হচ্ছে, কতটা হচ্ছে, সে সম্পর্কে আমাদের আমি একটু গভীরে বোঝার চেষ্টা করব। প্রথম কথা, চীন এমন একটি দেশ, সেখানে তো প্রেসের স্বাধীনতা নেই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই, যেহেতু সেখানে সমস্ত খবর আমরা ঠিকঠাক পাই না। মূলত আমাদের বিভিন্ন সোর্সের উপরে নির্ভর করতে হয়। সেই সোর্স কতটা সবল কতটা দুর্বল সেই উপরে সংশয় আছে। কিন্তু ইতিমধ্যে মানে হিউম্যান রাইটস ওয়াচ বা নিউ ইয়র্ক টাইমস এরকম কতকগুলো যে সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংস্থা যে সমস্ত রিপোর্ট তুলে ধরেছে, সে ব্যাপারে এটা নিঃসংশয়ে প্রমাণ হয় যে উইঘুর মুসলিমদের উপরে চীন সরকার এক প্রকার নির্যাতন চালাচ্ছে। এবং এটা নিয়ে রাষ্ট্রসংঘ প্রস্তাব এসেছে এবং সম্প্রতি মার্কিন সরকার একটা বিল আনতে চেয়েছিলেন যে এই সম্পর্কে যে উইঘুরদের উপরে যে অত্যাচার চলছে সেন্সার আনার জন্য চীনের উপরে সেই বিলটিও তারা আনতে চেয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে চীন সরকার এটা কেন করছে, এটা আমাদেরকে কিন্তু খুব ভালো করে তুলিয়ে দেখতে হবে। অর্থাৎ গোটা পৃথিবীতে যেমন কমিউনিস্টদের নিয়ে একটা বিশ্বে ভয় আছে, তেমনি মুসলিমদের নিয়েও গোটা পৃথিবীতে কিন্তু একটা আতঙ্ক আছে। মুসলিমদের নিয়ে আমি বলতে চাইছি যে সেই সমস্ত মুসলিমদের নিয়ে যারা গোটা পৃথিবীতে একদিন গোটা মুসলিম শাসনের খোয়াব দেখেন। এই দিক থেকে কিন্তু দুজনদের খুব মিল আছে। কমিউনিস্টরাও ভাবে তারা গোটা পৃথিবীতে একদিন কমিউনিস্ট শাসন কায়েম করবে, একদলীয় শাসন, এবং শুধু কমিউনিস্টরাই থাকবে। আবার এই মুসলিম প্যান ইসলামিক চিন্তা ভাবনা যারা বিশ্বাসী, তারাও একদিন ভাবে যে একদিন তারা গোটা বিশ্বে মুসলিম শাসন কায়েম করবে, এবং সেই জন্য তারা সমস্ত রকম দিক দিয়ে তারা প্রচেষ্টা চালাবে। এখন গোটা বিশ্বে প্রায় কমিউনিস্ট শাসন বিলুপ্তির পথে। চীন, কোরিয়া, উত্তর কোরিয়া এবং দুই একটা দেশে আছে, কিন্তু মুসলিম শাসন ব্যবস্থা পৃথিবীর বহু দেশে কায়েম আছে। এমনকি 64টা দেশে, পৃথিবীর প্রায় 64টা দেশ এখন মুসলিম রাষ্ট্র। তো সেই দিক দিয়ে দেখতে গেলে যে মুসলিম যে সাম্রাজ্যবাদ, এই মুসলিম সাম্রাজ্যবাদের ভীতি যেমন একদিকে ইউরোপকে গ্রাস করেছে, ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকায়, সর্বত্র, এমনকি ভারতবর্ষ লোকের মধ্যেও এটা গ্রাস করেছে। এবং সেটাও চীন সরকারও বুঝেছেন একদিক থেকে, যে বোধহয় তাদের সঙ্গে একমাত্র সমান এটা দিতে পারে এই ইসলামিক সাম্রাজ্যবাদ। এবার এই ইসলামিক সাম্রাজ্যের মূল ভিত্তি কোনগুলো? না, ইসলামিক সাম্রাজ্যবাদের মূল ভিত্তি হচ্ছে, দেখবেন মুসলিমরা মূলত যে জায়গাতেই তারা জন্ম করুক না কেন, যে সংস্কৃতিতেই তারা বড় হোক না কেন, দেখবেন তারা নামটা কিন্তু রাখে সে অ্যারাবিক সংস্কৃতি অনুযায়ী। বলতেই পারে আমারও নাম ওসমান, আমার বাবা রেখেছেন। আমি যেহেতু বাংলা দেশে বাস করি, পশ্চিমবাংলায় বাস করি, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি সবের সঙ্গে আমি ওতপ্রোত জড়িত, কিন্তু আমার নামের সঙ্গে আমার দেশের সংস্কৃতির কোনো মিল নেই। আমি অবশ্য আমার ছেলের ক্ষেত্রে সেটা রাখিনি, আমার ছেলের নাম অরণ্যই রেখেছে। তো এখানে চীন সরকার এখানে একটি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। শুরুতেই তারা ধরেছে যে না, কোনো রকম অ্যারাবিক নাম রাখা চলবে না। এই কোনো রকম অ্যারাবিক নাম রাখা চলবে না, 1 নম্বর। 2 নম্বর, গোটা পৃথিবীতে যে যোগসূত্র মুসলিমদের, যে সেই যোগসূত্র স্বরূপ যে শরীয়ত, অর্থাৎ শরীয়তি নিয়ম কানুন, যে শুক্রবার নামাজ জুম্মা পড়তে হবে, রোজা রাখতে হবে, এই সমস্তের উপর তারা ভীষণ বিধিনিষেধ আরোপ করেছে। তো এবং সেই শুধু বিধিনিষেধ আরোপ করে ক্ষান্ত হয়নি, যাতে তাদের ব্রেন ওয়াশ করা যায়, সেই জন্য তারা বিভিন্ন ক্যাম্প করেছে, এবং সেই ক্যাম্পে কিন্তু তাদের সেই রকম প্রচেষ্টা চলছে। এবং সেখানে তাদের যে অত্যাচার চলছে সেটা ভীষণ পরিমাণে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু মজার ব্যাপার হলো যে এই ব্যাপারে কিন্তু গোটা বিশ্বে খুব একটা বাদ প্রতিবাদ নেই। এমনকি যে সমস্ত বামপন্থী বাদরা আমাদের এখানে ভারতবর্ষে সামান্যটুকু মুসলিমদের উপরে কোনো যদি অত্যাচার হয়, তারা গগন ভেদে চিৎকার করেন, নানান রকম ভাবে প্রতিবাদ নামিয়ে আনেন, কিন্তু চীনের বিরুদ্ধে তারা কিন্তু স্পিকটি নট। অন্যদিক থেকে আরো যে সমস্ত দেশগুলো, মুসলিম কান্ট্রিগুলো আছে, তারাও কিন্তু খুব একটা যে চীনের এই সমস্ত উইঘুরদের উপরে অত্যাচারের উপরে যে প্রতিবাদ করছে, তা কিন্তু তারা করছে না। তাহলে চীন এই দিক দিয়ে একটা বেশ ভালো সেফ জোনে রয়েছে।
কিন্তু এক্ষেত্রে আমরা ভারতবর্ষের লোকেরা যেমন সহনশীল, আবার মানবাধিকার বিরোধী কাজ করবে, বিরোধিতা করব চীনের কাছ থেকে। যেমন একটা আমি বলছি যে পৃথিবীর মধ্যে দুটো জনবহুল দেশ, একটা হচ্ছে চীন, আর তারা কিন্তু জনসংখ্যা নীতি নিয়ে তাদের জনসংখ্যাকে বেঁধে রাখতে পেরেছে, পারেনি। এবং সেই সঙ্গে শুধু তারা তো নিজেদের জনসংখ্যাও নয়, এই উইঘুর মুসলিমদের জনসংখ্যাকেও একটা জায়গায় আটকে দিতে পেরেছে। কিন্তু ভারতবর্ষ কিন্তু এই কাজটি করে উঠতে পারেনি। এই কাজটি যদি ভারতবর্ষের নেতারা অনেক আগে বুঝতেন, স্বাধীনতার আগে থেকে বুঝতেন, তাহলে আমার মনে হয় কিন্তু ভারতবর্ষ এরকম তিন টুকরো হতো না। এখনো যে ভারতবর্ষ এটা খুব ভালো মতো বুঝেছে, সেটাও আমার মনে হয় না যে এই জিনিসটা বুঝেছে। তাহলে এই জিনিসটা কিন্তু চীন মানে খুব অন্যায়ভাবে বুঝলেও, কিন্তু তারা একটা মুসলিম সাম্রাজ্যবাদী যে আগ্রাসন আছে, ইসলামিক সাম্রাজ্যবাদী আগ্রাসন, সেই সম্পর্কে কিন্তু তারা বুঝতে পেরেছে। এই জিনিসটা, এই যে ইসলামিক সাম্রাজ্য, গোটা পৃথিবীতে আমি ইসলাম কায়েম করব, মুসলিম রাষ্ট্র কায়েম করব, এই জিনিসটা কিন্তু ভারতবর্ষকে বুঝতে হবে। এইটা একটা ইসলামের বিপজ্জনক দিক, যার ফলে দেখবেন যে সামান্য মায়ানমারেও যদি কিছু হয়, একটা কোনো ঘটনা ঘটে, এখানকার মুসলিমরা প্রতিবাদ করে, বাংলাদেশে হলে করে, এমনকি মিশরে, সিরিয়া, যেখানে কিছু ঘটুক না কেন, দেখবেন মুসলিমরা একটা এক কাট্টা হয়ে যায়। কারণ তারা মনে করে তারা কোনো দেশের নয়, তারা হচ্ছে গোটা পৃথিবীর। এবং এই জায়গাতে তার জাতীয়তাবাদী চিন্তা, যার ফলে কি হয়, যে মানুষটি খুব নিষ্ঠার সঙ্গে মুসলিম ধর্ম পালন করে, শরীয়তে যার আগাগোড়া বিশ্বাস, তার পক্ষে কিন্তু জাতীয়তাবাদী মানসিকতা তৈরি করা খুবই মুশকিল। তাহলে এই শরীয়তি চিন্তা ভাবনা আর জাতীয়তাবাদী চিন্তা ভাবনা কিন্তু পরস্পরের দুটি বিপরীতমুখী চিন্তা ভাবনা। শরীয়তি চিন্তা ভাবনা বলে কি, শরীয়তি চিন্তা ভাবনা বলে যে ছেলের নাম রাখতে হবে এরকম, নামাজ পড়তে হবে, এই রোজা রাখতে হবে, এই সব আরো যে শরীয়তের নিয়ম, যে মেয়েদের সম্পত্তি প্রপার্টি অর্ধেক পাবে, বিবাহ বহু বিবাহ করতে পারবে, তালাক দিতে পারবে, এই যে সমস্তগুলো শরীয়তের বিধান কানুন। এবং সবচেয়ে অবাক ব্যাপার, ভারতবর্ষ এমন একটি দেশ, ধর্মনিরপেক্ষ দেশ হলেও ভারতবর্ষে কিন্তু শরীয়তি আইন মুসলিমদের জন্য কায়েম আছে। 1937 সালে ইন্ডিয়ার সরকার শরীয়তি আইনটি করে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত আমাদের 9 করে হলেও বিজেপি সরকার তো 3টে টার্মে চলল, তারাও কিন্তু এই শরীয়তি আইন বাতিল করার কথা কেউ ভাবেনি। এবং আমাদের সংবিধানের যে মূল ধারা, যে নারী পুরুষ সমান, সেটা তো শরীয়ত বলছে না। শরীয়তে একটি ছেলেকে 4টে বিয়ের পারমিশন দিয়েছে, কিন্তু একটা মেয়েকে দেয়নি। ছেলেকে তালাকের পারমিশন দিয়েছে, মেয়েকে দেয়নি। বাবা মায়ের সম্পত্তি ছেলেকে ডবল অধিকার দিয়েছে, মেয়েকে দিয়েছে অর্ধেক। তাহলে এই যে শরীয়তি আইন, সেই শরীয়তি আইনের কিন্তু তাকে চ্যালেঞ্জ করে বাতিল করার কথা ভাবা হয়নি। এটা কিন্তু চীন ভেবেছে। চীন কিন্তু তাদের রাষ্ট্রে এই শরীয়তি আইন সে কার্যকরী করতে দেয়নি। তাই আমরা যেমন পাশাপাশি চীনের এই যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে বিশ্বের কাছে তুলে ধরবো, কারণ ধর্ম একটা মানুষের ব্যক্তিগত পরিসরে, একটা মানুষ যদি তার ধর্মকে পালন করে, ব্যক্তিগত পরিসরে মানুষ যদি আল্লাহর চিন্তা, ঈশ্বরের চিন্তা করে, তাকে সেই চিন্তাটা করতে দেওয়া উচিত। সেক্ষেত্রে রাষ্ট্রের নিপীড়ন আনা ঠিক নয়। কিন্তু আবার উল্টো দিক থেকে সে যদি জাতীয়তাবাদী চিন্তা ভাবনাকে উপরে হস্তক্ষেপ করে, সে যদি মনে করে রাষ্ট্রকে কন্ট্রোল করবে, রাষ্ট্রীয় আইনের বাইরে শরীয়তি আইন চাপাবে, তাহলে অবশ্যই সেটা শক্ত হতে দমন করা উচিত। এবং সেক্ষেত্রে আমার মনে হয় চীন একটা জিনিস ঠিক করেছে, এবং ভারতবর্ষকে সেই জিনিসটা মানে রপ্ত করতে হবে, যে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা বা আমাদের সাংবিধানিক যে কাঠামো, তার বাইরে যে সমস্ত শরীয়তি যে সমস্ত আইনগুলো আছে, সেইগুলোকে নস্যাৎ করতে হবে, বাতিল করতে হবে। তা না করা গেলে কিন্তু আগামী দিনে যে ভারতবর্ষ আবার সেই ভারত যেভাবে বিভক্ত হয়েছে গতবারে, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানে, আগামী দিনে যে আবার এরকম ভাগ হবে না, তার কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। তাই প্রথম দিকেই চীনের, আমি বাবারও বলছি যে এই ঘটনার খুব গভীরে গিয়ে আমাদের বিচার করতে হবে। আমরা বিভিন্ন ফোরামে চীনের এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে তুলে ধরবো। সেটা হিউম্যান রাইটস সিকিউরিটি কাউন্সিল হতে পারে, তুলে ধরবো। যেমন আরো যে সমস্ত মানবাধিকার সংগঠনগুলো আছে, তাদের কাছেও আমরা চীনের ব্যাপারটাকে তুলে ধরবো। কারণ চীন এমন একটি নৃশংস দেশ, যারা আমরা দেখেছি তিয়েনআনমেন স্কোয়ারে কি হয়েছিল না, তিয়েনআনমেন স্কোয়ারে কিছু ছাত্র যখন প্রতিবাদ করতে গিয়েছিল, তারা যখন ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছিল, তাদেরকে থেকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল। শুধু মুসলিমদের জন্য নয়, চীনে এটা বরাবর, চীনে যখন থেকে বিপ্লব হয়েছে, কমিউনিস্ট পার্টি যখন থেকে এসেছে, চীনে কিন্তু কোনো রকম ব্যক্তি স্বাধীনতা বা রাষ্ট্রীয় ক্ষমতাকে তারা কঠোরভাবে দমন করেছে। এখন হচ্ছে
সেগুলো দেখলে ছোট ছোট শক্তি, কিন্তু ইসলামিক সাম্রাজ্য হচ্ছে একটা বড় শক্তি। সেটা শুধু চীনের মধ্যে সীমাবদ্ধ নয়। উইঘুর মুসলিমরা চীনের মধ্যে থাকলেও কিন্তু অ্যাজ এ মুসলিম বা মুসলিম ব্রাদারহুড হিসেবে তারা তো গোটা পৃথিবীতে তাদের একটা প্রচ্ছন্ন সমর্থন আছে। তো সেইটাও চীন মানে খুব কড়া হাতে ট্যাকেল করছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এখানে চীন যেটা করছে যে মানবতাবাদের যে কতগুলো মূল শর্ত, যে একটা মানুষকে তার ধর্মাচরণের অধিকার দিতে হবে, ব্যক্তিগত পরিসরে সে যদি ঈশ্বর পূজা করে সেই অধিকারটুকু চীন দিতে নারাজ। এই প্রতিবাদটা আমাদেরকে খুব উচ্চ জায়গায় নিয়ে যেতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের দেশকেও কিন্তু একটা শক্তিশালী দেশ হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। শক্তিশালী দেশ হিসেবে আমরা তখনই আমাদের দেশকে গড়ে তুলতে পারবো, এই যে বললাম, যখন এই সমস্ত বৈষম্যমূল্য আইন, ইউনিফর্ম সিভিল কোড আসবে, শরীয়তি আইন বাতিল হবে। তাছাড়াও আমরা যতক্ষণ না এই যে জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি আনছি, জনসংখ্যাকে বেঁধে আসতে পারছি, ততক্ষণ কিন্তু আমরা একটা শক্তিশালী দেশ হবো না। আজকে সমস্ত ক্ষেত্রে বলা হচ্ছে ভিড় বাড়াবেন না, রাস্তায় ভিড় করবেন না, হাসপাতালে ভিড় করবেন না, এই অফিসে ভিড় করবেন না। বলুন তো, ভিড় না করে মানুষগুলো যাবে কোথায়? রাস্তাতে ভিড় হবেই, অফিসে ভিড় হবে, বাজারে ভিড় হবে। এত কোটি লোককে কি করে জায়গা দিয়ে যাবে, কি করে করা যাবে? এত কোটি লোক, 136 কোটি লোক, এই জায়গাটা ভারতবর্ষকে কিন্তু বুঝতে হবে। তাহলে একটা দেশ আমার শত্রু হতে পারে, কিন্তু শত্রু দেশ থেকে অনেক কিছু শেখার আছে। একই সময় প্রায় ভারতবর্ষ প্রায় চীন স্বাধীন হয়েছিল। আজকে কিন্তু চীন গোটা পৃথিবীতে একটা বৃহৎ শক্তির দেশ হয়েছে, বৃহৎ শক্তিধর দেশ। চীন বাধ্য করেছে তাকে সৌম্য করতে। এই জায়গায় আমাদের দেশে কিন্তু নিয়ে যেতে হবে। আমরা শুধু চীনের সমালোচনা করবো, নিশ্চয়ই করবো, প্রভাব কমে চীনের সমালোচনা করবো, ন্যায্য সমালোচনা করবো, কিন্তু আমাদের মনকেও তৈরি রাখতে হবে। চীনের যে ভালো দিকগুলো আছে, চীন যেগুলো পেরেছে, সেই পারাটা ভারতবর্ষে করতে হবে। ভারতবর্ষ যদি সেই কাজটা করতে না দিয়ে চীনকে ঠেকাতে পারবে, তা না হলে চীনকে চৈনিক আগ্রাসন ঠেকানো খুব মুশকিল। চীন ধীরে ধীরে, শুধু তাই নয়, তার সাম্রাজ্যবাদ, এখন চীন সাম্রাজ্যবাদ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তার থাবা বসাচ্ছে। ভারতবর্ষে জমি অধিকার করার চেষ্টা করছে, সেদিকে তিব্বত নিয়ে বাংলাদেশ, মায়ানমার, ভুটান, সর্বত্র চীন তার আগ্রাসী মনোভাব নিয়ে চলছে। এই আগ্রাসনকে ঠেকাতে পারবে একটি শক্তিশালী ভারতবর্ষ। এই শক্তিশালী ভারতবর্ষ তখনই হবে যখন আমরা এই সব ধরনের আইন কানুনগুলো, আমি বলেছি যে ভারতবর্ষের মূল শত্রু চীন নয়, ভারতবর্ষের মূল শত্রু পাকিস্তান নয়, ভারতবর্ষের মূল শত্রু ভারতবর্ষই রয়েছে। ভারতবর্ষে কারা? না, যারা ভারতের জাতীয়তাবাদের শক্তিকে মানে শেষ করার জন্য ভারতবর্ষ রাষ্ট্রকে যাতে রাষ্ট্র হিসাবে যাতে ভারতবর্ষ দুর্বল হয়, যারা তীরে তীরে ষড়যন্ত্র করছে, ছোটখাটো ষড়যন্ত্র, বড় ষড়যন্ত্র, বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রকারে, কখনো সেটা ধর্মের নামে, কখনো বামপন্থার নামে, এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রগুলো প্রতিহত করতে হবে। আজকে তো একটা কথা বলাই যায়, আজকে এত বছর হলো ভারতবর্ষ, বলুন তো কেন স্কুল থাকবে, মাদ্রাসা থাকবে? কেন সরকার একটা প্রচেষ্টা নিচ্ছে না মাদ্রাসাগুলোকে স্কুলে রূপান্তরিত করার? এর প্রশ্ন আমরা করেছি, কেন মাদ্রাসা? তাহলে যেই জায়গাটায় জাতীয়তাবাদী সঙ্গী বললেন কাজীদা, মাদ্রাসায় জাতীয় সঙ্গীর গার্জেনে মার খেয়েছেন, তাহলে তার মানে কি মাদ্রাসাগুলোতে জাতীয়তাবাদী যে মূল্যবোধ সেটা গড়ে তোলার স্কোপ নেই? তাহলে মাদ্রাসাগুলো আমার থাকার দরকার কি? আজকে ভুললে চলবে না, গোটা পৃথিবীতে যে এই যে গোড়া ইসলামের রপ্তানি ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে হচ্ছে। ভারতবর্ষে হাজারো হাজারো খারিজি মাদ্রাসা, দেওবন্দ, এই কিছুদিন আগে তবলিগ। তাহলে এই জিনিসগুলো ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শত্রু কিন্তু আমাদের মধ্যেই রয়েছে। আমরা ভাই ভাই যদি একত্রিত হতে পারি, আমরা যদি আমাদের মধ্যে এই সমস্ত জাতীয়তাবাদী বিরোধী শক্তিগুলোকে পরাস্ত করতে পারি, তাহলে একদিন ভারতবর্ষকে ঠেকাবে কি? ভারতবর্ষকে ঠেকানোর কিছু নেই। আরো একটু গভীরে যেতে হবে আমাদের। এই ধরুন সংবিধানের আপনারা আলোচনা করেছেন আর্টিকেল 30, আমি বহুদিন আগে থেকে বলছি, এই আর্টিকেল 30-তে মানে পুরোপুরি লাইসেন্স দেওয়া হয়েছে যে মাইনরিটিরা তাদের মতো করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে, যার ফলস্বরূপ এরকম হাজারো হাজারো খারিজি মাদ্রাসা তৈরি হয়েছে, কিন্তু মেজরিটিকে সেই সুযোগটা দেওয়া হয়নি। তাহলে আমাদের শুধু কিছু বলবো বা চীন খারাপ, পাকিস্তান খারাপ, আমি বলি যে সেটা তো আমরা বলবোই, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ থাকবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে দেখতে হবে কোন কোন জায়গাগুলো আমাদের দেশের আভ্যন্তরীণ কোন কোন নীতিগুলো, আভ্যন্তরীণ কোন কোন ব্যবস্থাগুলো আমাদের দেশকে দুর্বল করছে, ভেতর থেকে দুর্বল করছে। মনে করবেন আপনাকে তখনই করোনা ভাইরাস অন্য কিছু অ্যাটাক করতে পারবে। করোনা ভাইরাস কাকে অ্যাটাক করছে? যার ভিতর থেকে, যার মধ্যে দুর্বলতা আছে, যার মধ্যে ইমিউনিটি পাওয়ার কম। তো সেই দেশকেই দুর্বল করা যায় ভেতর থেকে, যার মধ্যে ইমিউনিটি পাওয়ার কমে গেছে, বা ভিতর থেকে যাকে দুর্বল করার জন্য বিভিন্ন প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই দিকগুলো আমি বলবো
আমাদেরকে আরো ভালো করে মানুষের সামনে নিয়ে যেতে হবে, যে দেশ বিরোধী শক্তিগুলোকে চিহ্নিত করা এবং তাদেরকে এক করে করা এবং ক্রমশ তাদেরকে এলিমিনেট করা। তাহলেই কিন্তু ভারতবর্ষ চীনকে প্রতিহত করতে পারবে। আমি খুব বড় বক্তৃতা দিলাম না, ছোটখাটো সামান্য কিছু বললাম আমার পড়াশোনা থেকে, তো আইন, মানবাধিকার বা সংবিধানের উপরে ভিত্তি করে বললাম। তবে এটাও ঠিক যে একটা জিনিস মনে রাখতে, গোটা পৃথিবীতে কিন্তু শক্তের ভক্ত, অর্থাৎ মাইট ইজ রাইট। মানে কি বলছি, পৃথিবীতে রাষ্ট্রসংঘ কিন্তু গণতান্ত্রিক নিয়মে চলে না। রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিল আছে। সিকিউরিটি কাউন্সিলে কজন মেম্বার? মাত্র 5 জন মেম্বার। কে কে? চীন, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া। তাহলে 5টা দেশ যা মনে করে ঠিক করবে। তাহলে এই 5টা দেশের মধ্যে কেন ভারতবর্ষ যাবে না? সেই শক্তি আমরা যেন অর্জন করতে পারি। কারণ চীন এই দিক থেকে বিশাল বেনিফিট পাচ্ছে। সে যেহেতু রাষ্ট্রসংঘে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, তাই তার যে কোনো ঘটনায় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গেলে সে ভেটো প্রয়োগ করে দিতে পারে। যে কোনো শাস্তিমূলক নীতি নিতে গেলে সে ভেটো প্রয়োগ করে দিতে পারে। এই ভেটো প্রয়োগ করার ক্ষমতা ভারতবর্ষের নেই। তাই দেখতে হবে আমরা কিভাবে শক্তিশালী হই। এই জিনিসগুলো আমাদের সমাজে বিভিন্ন আলাপ আলোচনা করতে হবে। কি করে জাতীয়তাবাদ শক্তির আরো বেশি বিকাশ হয়, দেশ বিরোধী শক্তিগুলোকে কি করে মিনিমাইজ করা যায়, কি করে আরো দুর্মুষ করে দিয়ে যায়, সেই জিনিসগুলো করতে হবে। এবং অবশ্যই গোটা পৃথিবীতে যাতে মানুষ ধর্মটাকে ব্যক্তিগত পরিসরে, তার ব্যক্তিগত পরিসরে সে ধর্মকে, ঈশ্বরের চিন্তা করতে পারে, সেটা তার মানবাধিকারের অঙ্গ। এই মানবাধিকার যাতে রক্ষিত হয় সে ব্যাপারে আমাদের সরব হতে হবে এবং কারো মুখোমুখি না হয়েই সরব হতে হবে। এইটুকু কথা বললাম। সবাইকে অশেষ ধন্যবাদ। নমস্কার। কাশেমদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে আছে দেখো মিলন মহান। আমরা এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্রের এনডিএ সরকারের যিনি প্রাণপ্রিয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা আত্মনির্ভর ভারত গড়তে চলেছি। আমরা নিজেদের দ্রব্য নিজেরা বেচবো, নিজেরা কিনবো, আমরা আত্মনির্ভরশীল হতে চলেছি। আমরা চীনা দ্রব্য বয়কট করেছি। চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য আমাদের লড়াই জারি থাকবে। আমরা ঐক্যবদ্ধ। আমরা সে 2007-এর ভারত নয়, 2016-র ভারত নয়, 2021-এর ভারত, শক্তিশালী ভারত। ভারত গোটা পৃথিবীকে পথ দেখাবে। আমরা রাষ্ট্রসংঘে চোখ দেখিয়ে কথা বলতে পারি। আমরা সংযুক্ত আরব আমিরশাহী থেকে মুসলিমদের সর্বস্তরের যে পুরস্কার, জায়েজ পুরস্কার নরেন্দ্র মোদী হাসিল করেছেন। আমরা শক্তিশালী ভারত, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আগামী দিন গোটা ভারতবর্ষই পথ দেখাবে। এরপরে বলবেন তার মূল্যবান কথা বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্যের সভাপতি মাননীয় আলী হোসেন মহাশয়। আলিদা, হ্যাঁ রাজীব দা পাচ্ছেন? পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আলিদাকে। নমস্কার সঞ্চালক, আমার ছোট ভাই কাশেম আলী, আমার রাজ্য সম্পাদক, আর আমাদের আজকের এই আলোচনা সভার প্রধান বক্তা মাননীয় কাজী মাসুম আক্তার সাহেব, আমাদের চিন্তাবিদ, বিশিষ্ট চিন্তাবিদ মাননীয় ওসমান সাহেব, উপস্থিত রাজীব চট্টোপাধ্যায় সাহেব, অন্যান্য নেতৃত্ব যারা আছেন, সবাইকে সশ্রদ্ধ প্রণাম, নমস্কার জানাচ্ছি। প্রথম যে কথা, খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আজকের আলোচনা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কমিউনিস্ট চীনে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, এটার উপরে আলোচনা। কাজী মাসুমদা তার দীর্ঘ বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে একটা চিত্র তুলে ধরবার, তথ্যভিত্তিক চিত্র তুলে ধরবার চেষ্টা করেছেন। আমরা দেখলাম ওসমান সাহেব, উনিও বিভিন্ন আন্তর্জাতীয় এবং দেশীয় বিভিন্ন সাইট তুলে ধরে ভারতবর্ষের জাতীয়তাবাদ এবং চীনের বিষয় নিয়ে সুন্দর করে একটা যুক্তি আমাদের কাছে তুলে ধরলেন।
আমি যেগুলো আলোচিত হয়েছে সেই বিষয়ে যাচ্ছি না। আমি শুধুমাত্র দুই একটি মানে কথাবার্তা বলতে চাচ্ছি আলোচনার পরিপ্রেক্ষিতে। দেখুন, জাতির একটা আত্মনিয়ন্ত্রণ অধিকার আছে। পৃথিবীর যে কোনো দেশের যারা সংখ্যালঘু তাদের একটা নিরাপত্তা অবশ্যই ভারতবর্ষের সংখ্যালঘু দপ্তর একটা রয়েছে, মাননীয় মুখতার আব্বাস নাকভি এই দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী আমরা দেখেছি। সাফল্যের সহিত সেই দপ্তর পরিচালিত হচ্ছে। একইভাবে প্রত্যেকটা অঙ্গরাজ্যগুলোতেও সংখ্যালঘু ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেই দপ্তরের মন্ত্রীরাও রয়েছে। বিভিন্ন রাজ্য সরকারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। আমি যে কথাটা নিয়ে আলোকপাত শুধুমাত্র করতে চাই যে চীনের উইঘুর যারা সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের মানুষ, আজকে তারা একদিন নয়া বহু বছর ধরে তারা আন্দোলন করে যাচ্ছে। সেই দেশে কমিউনিস্ট সরকার সেখানে চলছে, অনেক প্রদেশ রয়েছে সেই দেশগুলোতে, সেই অর্থাৎ চীন দেশে অনেক প্রদেশ। অন্য প্রদেশের খবর কিন্তু আমাদের কাছে আজ পর্যন্ত আসেনি, উইঘুর প্রদেশটাতেই এসছে। সেই জন্য আমরা একটা প্রশ্ন করতে চাই, আমরা যারা আলোচনা রেখেছি সবার কাছে আমার একটা অনুরোধ যে বাকি প্রদেশগুলোর বক্তব্য কি আছে এটাও আমাদের শোনা দরকার আছে। তারাও কি একই রকম উইঘুর মতন আন্দোলন করছে? আজকে যদি আমরা ভারতবর্ষে এটা ফিরে আসি তাহলে আমরা দেখব যে ভারতবর্ষে অনেক মৌলবাদী সংগঠন যারা ভারতবর্ষের ঐক্যকে চায় না, ভারতবর্ষের ইউনিটিটাকে তারা পছন্দ করে না। আজকে লয়েসি তৈবা, আপনার লস্কর ই তৈবা, লয়েসি এই সমস্ত সংগঠন যারা রয়েছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। তাদের লক্ষ্যটা কি? তাদের লক্ষ্য হলো ভারতবর্ষ থেকে বেরিয়ে গিয়ে ভারতবর্ষে একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি সেখানে তৈরি করো, ভারতবর্ষ ভেঙে টুকরো করে দাও। এই যে মানসিকতা, এই যে মেন্টালিটি, অতি ফান্ডামেন্টালিস্ট যে মানসিকতা, এই মানসিকতা যদি প্রত্যেক দেশে থাকে তাহলে সেই দেশ কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, একবারই পারবে না। সেই জন্য আমরা যেটা বলছি যে ভারতীয় জনতা পার্টি বা আমরা যারা ভারতবর্ষের যারা নাগরিক, আমরা যে কথাটা শুধুমাত্র বলতে চাই যে দেশপ্রেম এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ দেশের জন্য। দেশপ্রেম থাকতে হবে, দেশপ্রেমকে এড়িয়ে গেলে চলবে না। দেশপ্রেম আমাদের একটা জাতির অন্যতম সত্তা এবং অঙ্গ। আর এই দেশপ্রেম ছিল বলেই আমরা ভারতবর্ষে যারা স্বাধীনতা সংগ্রামী আমরা কিন্তু ইংরেজদের কাছ থেকে দেশটা ছিনিয়ে নিতে পেরেছি। যদিও দুর্ভাগ্যের বিষয় ভারত পাকিস্তানের নাম করে দুটো দেশ আলাদা করে তৈরি হয়েছে। আমরা অবশিষ্ট ভারতবর্ষে আমরা যারা রয়েছি বিগত দিন থেকে ভারতবর্ষের যতই সরকার এসছে তাদের মধ্যে আমরা দেখেছি আপোষ করার মানসিকতা। কিন্তু মাননীয় মোদী সাহেব, মাননীয় অটল বিহারী বাজপেয়ীজি যখন ছিলেন সেই সময়কালে আমরা যদি পর্যালোচনা করে দেখি তাহলে এই সমস্ত মৌলবাদের কাছে ভারত সরকার, অটলজি এবং বর্তমানে মোদীজি কোনো ক্রমেই আপোষ করেনি এবং আপোষ করবেও না। কেন? যে ভারতবর্ষকে আমরা রক্ষা করব, ভারতবর্ষকে আমরা স্টেবিলিটি করব, ভারতবর্ষের মানুষের মধ্যে দেশপ্রেম জাগৃত করব এবং ভারতবর্ষের মানুষ শুধু নয় ভারতবর্ষকে পৃথিবীর কাছে আমরা দাঁড় করাবো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছেন শুধু চীনের উইঘুর মুসলমানদের জন্যই প্রযোজ্য নয়, সারা পৃথিবীতে একটা জঙ্গিবাদের একটা থ্রেট আমরা উইঘুরদের কাছ থেকে আমরা পাচ্ছি। কারণ ওটা একটা অন্যতম একটা নিদর্শন আমরা দেখেছি বাংলাদেশে সেখানকার সংখ্যালঘু যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ 1947 সালের পর থেকে যদি আমরা দেখি সেখানে 22% ছিল হিন্দু সম্প্রদায়। সেই সংখ্যা আজকে কমে আস্তে 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 সেই সংখ্যা আজকে মাত্র 6% 7% এসে দাঁড়িয়েছে সেই দেশের সংখ্যালঘুদের। কোথায় গেল সেই সংখ্যালঘু? সেই সংখ্যালঘুরা কেন তারা বাংলাদেশে নেই? 22 থেকে কেন 30-35% হলো না? এটাই তো বড় প্রশ্ন। অর্থাৎ একটা জাতি যদি তার বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষকে ধরে রাখতে না পারে, দেশের সরকার যদি তাদের সেই স্টেমিনার যদি অর্জন করতে না পারে,
তাহলে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন হতে বাধ্য বাধ্য বাধ্য। ধর্মীয় সম্প্রদায়, আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসছে, পাকিস্তানের সেই আপনার পাঞ্জাব প্রদেশের লোকেরা, সিন্ধু প্রদেশের লোকেরা, তারা পাকিস্তান থেকে তারা ভারতবর্ষে এসছে, এসে তারা এখানে অবস্থান করছে রিফিউজিস হিসাবে। একইভাবে আপনারা লক্ষ্য করুন তো, আমাদের বার্মা প্রদেশ, বার্মা দেশ, সেই বার্মা দেশে সেখানকার যারা আন্দোলন করছেন ওই রোহিঙ্গারা, আজকে তারাও সেখানে একটা আলাদা দেশ ছাড়ছিল, প্রদেশ থেকে তারা দেশ ছাড়ছিল, আজকে তারা বিতাড়িত। এই জায়গাটায় ভাবতে হবে যে দেশপ্রেমের কোনো না কোনো জায়গায় ঘাটতি রয়েছে। আমি যে দেশে থাকবো, এই দেশে মৃত্যুবরণ করবো, কাসেমদা সেই কথাই বলেছে, আগে আমার দেশ, তারপরে অন্য কথা, ধর্ম পরে, আগে আমি দেশ, দেশ আগে, তারপরে অন্য কিছু। সেই দেশের নেটিভ চিন্তা ভাবনা যদি না থাকে, তাহলে এই পরিণতি বিভিন্ন ভাবে আসবে। কাজী মাসুমদা বলেছিলেন 34-35টা মুসলিম দেশ তারা আজকে চীনের পক্ষে অবলম্বন করছে, এটা সাংঘাতিক কথা। তাহলে কেন এটা হলো? এই কারণে হলো পররাষ্ট্র নীতি তারা মেনে চলছে, চীনের সঙ্গে তাদের পররাষ্ট্র নীতি, যার ফলে আরব দেশ, মুসলিম কান্ট্রি, মদিনা মক্কা মদিনা থাকা সত্ত্বেও তারা উইঘ্র মুসলমানদের পাশে এসে দাঁড়ায়নি, তারা রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়ায়নি। এইটাই হলো বড় প্রশ্ন। আমরা ভারতীয় জনতা পার্টির, আমরা যারা সংখ্যালঘু, আমরা মুসলিম সম্প্রদায় রয়েছি, আমরা চাই ভারতবর্ষকে বৈভবশালী করব, আমরা নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করব, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, এই শপথ আমরা করেছি। যার ফলে আস্তে 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 আমাদের দলে সংখ্যালঘু ভাইদের প্রবেশটা অনেক বেড়ে গেছে। আজকে বাংলাতে আমরা 4 লক্ষ মেম্বার করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে কথাটা শুধুমাত্র বলতে চাই, যে উইঘ্র মুসলমান, যারা সাধারণ মুসলমান, যারা নিরীহ মুসলমান, যারা পলিটিক্স বোঝে না, যারা শুধুমাত্র মুসলমান হিসেবে আইডেন্টিটি রয়েছে, নিরীহ মুসলমানদের উপর এই ধরনের অত্যাচার সমর্থন করা যায় না। এর মধ্যে যারা পাকা মাথার লোকের আছে, যে লোকগুলো পাকা মাথার লোক, এই পাকা মাথার লোক ফান্ডামেন্টালিস্ট এর মধ্যে যারা রয়েছে, তাদের চিহ্নিতকরণ করা দরকার, তাদের সম্পর্কে ভাবা দরকার। আজকে চীনেই হোক, আর ইন্ডিয়াতে হোক, আর বাংলাদেশেই হোক, আজকে সেটা আমাদের ভাবতে হবে। আপনারা জানেন ইরাকের সঙ্গে কুয়েতের যুদ্ধ হয়েছিল, কুয়েতও একটা মুসলমান দেশ, ইরাকও একটা মুসলমান দেশ। ইরানের সঙ্গে ইরাকের 7 বছর ধরে যুদ্ধ হয়েছিল, ইরানও একটা মুসলিম দেশ, ইরাকও আরেকটি মুসলিম দেশ। আফগানিস্তান সঙ্গে ইরানের বহুত দিন ধরে লড়াই চলছিল, আফগানিস্তান এবং ইরান দুটোই মুসলিম দেশ। তাহলে বলুন, মুসলিম দেশগুলোর সঙ্গে মুসলিম দেশের লড়াইটা কিসের লড়াই? সেই লড়াইটা আপনাকে উদ্ধার করতে হবে বন্ধুগণ। ধর্মীয় আধারে এটা বিচার করলে হবে না, ধর্মীয় আধারে এটা ভাবা যাবে না, এটা আরো অনেক কিছু বিষয় রয়েছে বন্ধুগণ। সেই জন্য আমি উসমানদার বক্তব্যকে আমি অনেকাংশে সমর্থন করলাম বা করতে যাচ্ছি, যে ওসমানদা যে কথাটা বলেছে, যে উনি ওসমান, কিন্তু ওনার ছেলে ভারতীয় নাম, এটা আমাদের খুবই ভালো লাগছে যে ওসমান বাবুর মতন একজন চিন্তাবিদ, একজন ভালো চিন্তাবিদ ব্যক্তি, তিনি যে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ, ভারত প্রেমে যে উদ্বুদ্ধ, দেশাত্মবোধে উদ্বুদ্ধ, এটা আমাদের ভীষণ ভালো হওয়া উচিত। এবং এই জাতীয় দেশপ্রেম সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। তাই বন্ধুগণ, আমরা যেটা বলতে চাই, ভারতবর্ষ সবাইকে আমরা এক দেহে লীগ করাতে বলেছি। কবির সেই কল্পনা, দিবে আর নেবে, মিলিবি মিলাবে, এই মহাভারতের, এই মহামানবের সাগর তীরে, এই যে কথাগুলো বলেছে, সব হুন্ডল পাঠান মোগল এক দেহে হলো লীন, এইটাই হলো ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি, কালচার। তাই ভারতীয়ত্ব আমাদের সকল ধর্মের মানুষকে বজায় রাখতে হবে। আজকে চীন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। চীন থেকে যে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো চলছে, সেই বিচ্ছিন্নতাবাদী শক্তি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এবং চীনের যে ঘোষিত পররাষ্ট্র নীতি, ভারতের ঘোষিত পররাষ্ট্র নীতি, সেটা পররাষ্ট্রবিদরাই চিন্তা ভাবনা করবেন, তাদের নীতি তারা কিভাবে ডিপ্লোমেসি ফলো করবেন, সেটা পররাষ্ট্র নীতির বিষয়। কিন্তু আমরা যে কারণে যেটা বলতে চাই, সেটা হলো সেটা হচ্ছে ভারতবর্ষের 130 কোটি মানুষের ঐক্য আমাদের থাকা চাই। মোদিজি যে কথাটা বলেছেন যে আমি 130 কোটি মানুষের প্রধানমন্ত্রী, চীনের জিনপিং কিন্তু বলতে পারেনি তিনি 150 কোটি মানুষের রাষ্ট্রপতি, তিনি কিন্তু বলতে পারেননি। বাংলাদেশের শেখ হাসিনা, তিনিও কিন্তু আজকে বলতে পারছে না বাংলাদেশের 20 কোটি মানুষ তার প্রধানমন্ত্রী তিনি।
কারণ সেই দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, নিধন হয়, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশেও বলতে পারছে না, ভারত আমরা বলতে পারছি। কেন? আমাদের দেশে সংখ্যালঘুরা নিরাপদে রয়েছে, সংখ্যালঘুরা তাদের স্বাধীনতা রয়েছে, তাদের ধর্মীয় অধিকার রয়েছে, তাদের রাজনৈতিক অধিকার রয়েছে, তাদের কর্মসংস্থানের অধিকার রয়েছে। ভারতবর্ষের অন্য একটা হিন্দুর যে অধিকার, আমার ভারতবর্ষের যে কোনো একটা সংখ্যালঘুদেরও একই অধিকার। তাই বন্ধুগণ, আপনারা দেখেছেন ভারতবর্ষের সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, কোনো মৌলবাদীদের সঙ্গে মাথা নত করেনি। 3 তালাকের মতন, তাৎক্ষণিক 3 তালাকের মতন বিল নরেন্দ্র মোদী কিন্তু পাশ করেছেন পার্লামেন্টে, এবং সেটা কার্যকরী হয়েছে। দুদিন আগে একটা রিপোর্ট এসছে, সেই রিপোর্টে বলা হয়েছে 82% 3 তালাক, তাৎক্ষণিক 3 তালাক সেটা কমে গেছে। আমার মুসলিম মহিলাদের মুখে একটা অনেক বড় তারা হাসির চওড়া হয়েছে। মুসলিম মহিলা কিন্তু একটা ন্যায় বা ইনসাফ তারা পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, দেশবাসীর কাছে আমি আবেদন করতে চাই, আমরা ধর্মীয় গোঁড়ামি থেকে বেরিয়ে আসব। ধর্মীয় যে আমাদের যে ফান্ডামেন্টালিস্ট যে চিন্তা ভাবনা, সেটার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা দেশাত্মবোধে উদ্বুদ্ধ হতে চাই, এবং দেশকে আমরা কি করে বৈভবশালী করব, দেশের উন্নয়ন প্রগতি কি করে হবে। এই যে মাননীয় প্রাইম মিনিস্টার জি যে কথা বলেছেন, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ভারতবর্ষ আমরা গঠন করতে চাই। এই আত্মনির্ভর ভারতবর্ষ শুধু হিন্দুদের দিয়ে হবে না, 110 কোটি হিন্দুদের দিয়ে হবে না। ভারতবর্ষে আরো যে 25 কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে ভারতবর্ষে, তাদেরও উন্নয়ন দরকার, তাদের আর্থসামাজিক উন্নয়ন দরকার, তাদের রাজনৈতিক উন্নয়ন দরকার, তাদের ধর্মীয় স্বাধীনতা দরকার, তাদের রিলিজিয়াস অধিকার দরকার, তাদের সাংস্কৃতিক অধিকার দরকার। এবং এটা যদি হয়, তাহলে ভারতবর্ষ 130 কোটি মানুষ আত্মনির্ভরের পথে এগিয়ে যাবে। সেই জন্য আজকে আজিমজি যদি ভারতবর্ষে আত্মনির্ভর ভারতের একটা অঙ্গ হতে পারে, তাহলে টাটা বিড়লা যিনি রয়েছেন, রতন টাটা, তিনিও তো আমাদের আত্মনির্ভর ভারতের অঙ্গ। তাহলে আজিমজিও যেমন ভারতবর্ষের সুসন্তান, আমার টাটাও হচ্ছে ভারতবর্ষের সুসন্তান। তাহলে সেই জায়গায় আমরা বলতে চাই, ইরফান পাঠান বলুন আর আমাদের ইসেই বলুন, আমাদের ইউসুফ খানেই বলুন না কেন, আর আমাদের বাংলার সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রেই বলুন না কেন, এরা কিন্তু ভারতবর্ষকে অনেক কিছু দিয়ে গেছে। এরা ক্রিকেট সাম্রাজ্যে ভারতবর্ষকে বহুত কিছু দিয়ে গেছে। সেরকম ফিল্ম জগৎ থেকে শুরু করে, বিজনেস জগৎ থেকে শুরু করে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ ভাইরা, তারা কিন্তু অনেক কিছু দিয়েছে বলেই আমরা ভারতবর্ষের পরমাণু বিজ্ঞানী হিসাবে এপিজে আব্দুল কালামকে পেয়েছিলাম ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে। এবং শুধু তাই নয়, তিনি পরমাণু বোমা বিস্ফোরণ করে তিনি আমেরিকাকে দেখিয়ে দিয়েছেন, পৃথিবীর সমস্ত রাষ্ট্র নেতাদের দেখিয়ে দিয়েছেন যে ভারতবর্ষ আণবিক শক্তিতে শক্তিধর, ভারতবর্ষ নিজের পায়ে দাঁড়াতে পারে। আজকে অগ্নি থেকে শুরু করে সমস্ত কিছু আমরা দেখেছি এপিজে আব্দুল কালামের একটা অবদান রয়েছে। একইভাবে জাহাঙ্গীর হোমিও ভাবা, তিনিও যে সেই সময় 71 সাল নাগাদ ভারতবর্ষকে আরো এগিয়ে দিয়ে গিয়েছিলেন পরমাণু বিস্ফোরণের মধ্য দিয়ে, জাহাঙ্গীর হোমিও ভাবাকেও আমরা কখনো ভুলতে পারি না। তিনি আত্মনির্ভর ভারতের অঙ্গ, তিনি আত্মনির্ভর ভারতের অঙ্গ। আমাদের ময়নাগুড়ির করিমুল ইসলাম, যিনি বাইক অ্যাম্বুলেন্স হিসেবে পরিচিত, পদ্মশ্রী করিমুল ইসলাম, তিনিও আত্মভারতের অঙ্গ। আমার পাশেই রয়েছে কাজী মাসুম আক্তার, তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, ইনি শিক্ষাবিদ হিসাবে, আজকে তিনিও আত্মনির্ভর ভারতের একটা অঙ্গ। তাই আত্মনির্ভর ভারতবর্ষ গঠন করতে গেলে সমস্ত সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসতে হবে। ওসমান ভাইকেও আমি অনুরোধ জানাতে চাই, আপনার চিন্তা, আপনার যে থিঙ্কিং, এই থিঙ্কিং আমি স্যালুট জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আপনিও আত্মনির্ভর ভারতের অন্যতম একজন সেনানী, অন্যতম একজন যোগ্য আপনি সৈনিক হিসাবে রয়েছেন। আপনাকে আমি সালাম জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি বন্ধুগণ। সেই কারণে আমরা যেটা বলতে চাই যে ভারতবর্ষ আমরা পররাষ্ট্র নীতিতে কখনো আমরা আক্রমণ করব না, এটা আমাদের পররাষ্ট্র নীতি। আমরা ফার্স্ট আক্রমণ করব না, আমাদের যদি কেউ আক্রমণ করে তাহলে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। তাই শ্যামাপ্রসাদ মুখার্জি যে কথাটা বলেছে, অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে নাও। এক সময় বিপজ্জনক পথে যাচ্ছিল কাশ্মীরের উগ্রপন্থীরা, আজকে তারা কাশ্মীরকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী আসার পর আজকে সুনির্দিষ্ট পদ্ধতি, সুনির্দিষ্ট প্ল্যান গ্রহণ করার মধ্য দিয়ে আমরা দেখেছি কাশ্মীরে 370 ধারা যেমন বাতিল হয়েছে, একইভাবে লাদাখ নামক একটা প্রদেশ আজকে সেখানে স্বাধীনতা পেয়েছে, তারা আলাদা ডোমিনিয়ন অর্থাৎ আলাদা স্বায়ত্তশাসন তারা পেয়েছে কাশ্মীর এবং লাদাখের মধ্যে।
আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি বন্ধুগণ। আজকে কাশ্মীরে যে 3টা পরিবারের উপরে যে একমাত্র অধিকার ছিল, ওই আপনার মুফতি মোহাম্মদ সৈয়দ, ওই আপনার শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, উমর আব্দুল্লাহ, এই সমস্ত আব্দুল্লাহ পরিবার, মুফতি মোহাম্মদ সৈয়দ পরিবার, এই সমস্ত পরিবারদের শাসন ব্যবস্থা কায়েম ছিল। কাশ্মীরের সাধারণ মানুষের কোনো শাসন ব্যবস্থা ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে মোদিজি সেই কাশ্মীরকে ভারতবর্ষের মধ্যে আরো মজবুত করেছেন, ভারতবর্ষকে অন্য রাজ্যের সঙ্গে, বাকি রাজ্যের সম্পর্কের সঙ্গে যুক্ত করেছেন। আর্থিক উন্নয়ন সেখানে হচ্ছে, স্কুল কলেজ প্রতিষ্ঠান সেখানে যেমন হচ্ছে, অর্থাৎ কাশ্মীরের মানুষ তারা পাকিস্তানের ওই সমস্ত চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে তারা দেশাত্মবোধের চিন্তায় উদ্বুদ্ধ হচ্ছে। আজকে কাশ্মীরের মুখে আজকে কাশ্মীর হাসছে বন্ধুগণ। এই জায়গায় আমি যে কথাটা বলতে যাচ্ছি, যে দেশপ্রেম আমাকে শেখাতে হবে, দেশ ভক্তি আমাকে শেখাতে হবে, যেটা উইঘুরদের মধ্যে দেশপ্রেমের যথেষ্ট ঘাটতি রয়েছে। তার মানে এই না যে আমি চীনকে সমর্থন করছি, তা নয়। আমি চীনের তীব্র বিরোধী। আমার পশ্চিমবঙ্গে যারা কমিউনিস্ট পার্টি যারা নেতা রয়েছেন, মোহাম্মদ সেলিমকে আমি প্রশ্ন করতে চাই, সেলিম বাবু আপনি কি দেখছেন না আপনার কমিউনিস্ট পার্টির নেতারা কাশ্মীর আপনার পাকিস্তানে কি ধরনের সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে? আপনি ধর্মনিরপেক্ষতার ভুলই বলছেন, অথচ আপনি আপনার অভিভাবক, আপনার যে বাপের বাড়ি সেটা হচ্ছে চীন, সে আপনার বাপের বাড়ি চীনের অবস্থাটা দেখে আসুন। সেখানকার সরকার কি ধরনের নিপীড়িত করছে, কি ধরনের অত্যাচার করছে সাধারণ মানুষের উপর, ধর্মীয় স্বাধীনতার উপর ব্যাঘাত সৃষ্টি করছে। এটা কিন্তু আজকে আমার সেলিম সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, আপনি প্রতিবাদ করুন, আপনি বলুন, আপনি আপনার বক্তব্য রাজ্য সরকারকে বলুন, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুন, মোদিজি বলুন, আপনার বক্তব্য বলবেন না, এটাকে সমর্থন করেন। 35 বছরের শাসনকালে যে ধরনের নিপীড়ন করেছেন, ওই আপনার সাইবাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘটনা আপনারা তৈরি করেছিলেন, সেখানেও মৃত্যু মিছিল আমরা দেখেছিলাম আপনাদের রাজত্বকালে। সেই জায়গায় বলতে চাই, সারা বিশ্বের কমিউনিস্ট তারা যেমন শোষক, তারা যেমন অত্যাচারিত, তারা যেমন আগ্রাসী, তারা যখন সারা পৃথিবীকে জয়যুক্ত করতে চায়, এটা কিন্তু হওয়া সম্ভব নয়। একইভাবে মুসলিম মৌলবাদের মধ্যে যারা বিশ্বাসী, যারা মুসলিম দুনিয়াকে তারা দেখতে চায়, যারা মানে দারুল ইসলাম হিসেবে দেখতে চায়, এটা ভাবা ভুল। সারা পৃথিবীর মুসলিম কিন্তু কোনোদিনও এক হতে পারে না, এক হবেও না। কারণ 35টা মুসলিম দেশ আজকে উইঘুরদের পাশে নেই। আজকে আপনার ইসের ক্ষেত্রেও বলি, আজকে বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলতে চাই, আজকে করোনার ঔষধ চীনের প্রথম প্রয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ। আজকে আমাদের ভাবতে লজ্জা লাগে, আমরা বাঙালি হিসাবে আমাদের ভাবতে লজ্জা লাগে যে উইঘুরদের উপর অত্যাচার, অথচ বাংলাদেশ সরকার চীনের সঙ্গে আজকে পররাষ্ট্র নীতির ফলে আজকে চীনের ঔষধ দিয়ে এসে তারা সেই দেশে টেস্ট করাবেন। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। সেই জায়গায় আমরা বলতে চাই, বন্ধু আসুন আমাদের নিজ নিজ দেশে আমরা দেশকে রক্ষা করি। আমরা যে ধর্মের মানুষ হই না কেন, সমস্ত ধর্মের মানুষ আমরা যে দেশে থাকবো, সেই দেশকে আমরা ভালোবাসবো, সেই দেশের পতাকাকে আমরা আগলিয়ে রাখবো, সেই দেশকে, সংবিধানকে আমরা মানবো। এটাই হওয়া উচিত দেশপ্রেম। ভারতীয় জনতা পার্টির সরকার এবং ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের সংবিধান সেই কথাই বলেছে, দেশপ্রেম আগে। সেই জন্য আমাদের দলেও একই কথা, আমাদের কাছে নেতা বড় নয়, দল বড়। আবার দল বড় নয়, দেশ বড় বলেই আপনারা দেখেছেন জনসংঘ 1977 সালে আমরা ছেড়ে দিয়েছিলাম, আর ছেড়ে দিয়ে জনসংঘ ছেড়ে দিয়ে জনতা পার্টিতে মিশে গিয়ে স্বৈরাচারী ওই ইন্দিরা গান্ধীর কালো দিন, সেই কালো দিনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম। ইমার্জেন্সির বিরুদ্ধে আমাদের একটা দলকে বিসর্জন দিতে হয়েছে, কেন? দেশের জন্য। অটলজি আদবানিজি দেশের জন্য সেই ইমার্জেন্সি। বিজেপি পার্টিও আমরা ত্যাগ করতে চাই। যদি আমাদের উপরে এরকম আক্রমণ আসে, যদি দেশ রক্ষা করার প্রয়োজন হয়, তাহলে আমরা দলটাকেও পরে রেখে দেশের পাশে এসে দাঁড়াতে চাই। এই জন্য সাম্প্রতিককালে চীন আমাদের দেশের উপরে যে আক্রমণ করেছে, আমাদের সৈনিকদের উপর যেভাবে আঘাত সৃষ্টি করেছে, তার প্রতিবাদে আমাদের ভারতীয় সৈনিকরাও কিন্তু বসে নাই। ভারতীয় সৈনিকরাও কিন্তু চীনের অনেক সৈনিককে কাবু করেছে, অনেক সৈনিককে খুন করেছে, অনেক সৈনিককে নিধন করেছে, এনকাউন্টার করেছে। তারা সরকারিভাবে সংখ্যাটা জানায়নি। আমরা ভারত সরকার গণতন্ত্র হিসাবে আমরা সরকারিভাবে সেটা জানিয়েছি। আমাদের বাংলারও 2 জন শহীদ হয়েছেন, একজন বীরভূমের, একজন আমার পাশের কুচবিহারের পাশের আলিপুরদুয়ার জেলা সেই রাজেশকে আমরা দেখেছি। সেই জন্য আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই, আসুন সবাই মিলে
আমাদের দেশকে নিজেদের দেশ, অয়েল ইওর ওন মেশিন, অর্থাৎ নিজের চরকায় আগে নিজেরাই তেল দিই। দেশকে আমাদের নিজেকে রক্ষা করতে হবে, দেশপ্রেম আমাদের রক্ষা করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে নরেন্দ্র মোদীর পথে, সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের পথে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। রাজীব দা পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলুন। মাসুম দা আছে? হ্যাঁ সবাই আছে। কাজীদা, কাজীদা, হ্যাঁ, শোনা যাচ্ছে? কাজীদা হ্যাঁ। পাচ্ছেন? পছন্দ বলুন। হ্যাঁ হ্যাঁ একদম পাচ্ছেন। আছি। তা বলছি হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ওরা আমায় কাফের বলে বলুক, ওরা আমায় মুনাফিক বলে বলুক, একদিন জাতীয় সঙ্গীত গাবার অপরাধে রক্তাক্ত হয়েছিল কাজী মাসুম আক্তার। একদিন প্রতিবাদ কণ্ঠ বাংলার অলিতে গলিতে আওয়াজ উঠেছিল, ভারত মাথা তার পক্ষে ছিল। আমরা আছি সাথে, ইমানের অঙ্গ দেশকে ভালোবাসা। ইসলাম বলছে লাকুম দিনুকুম অলিয়া দিন। আগে নিজের ধর্মের প্রতি যতটা না তুমি শ্রদ্ধাশীল, তার থেকে বেশি শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি। আবার ইসলাম বলছে ইকরা বিস্মি রব্বি কাল আজি খালাক। আগে পড়ো, শিক্ষিত হও, শিক্ষিত হয়ে সমাজ তৈরি করো, সমাজ গঠন করো। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা যে পশ্চিমবঙ্গে বসবাস করি, সেই পশ্চিমবঙ্গে কমিউনিস্ট নামক একটা শাসক ব্যবস্থা, শাসন ব্যবস্থা দীর্ঘ ৩৫ বছর ক্ষমতায় ছিল। তারা শুধুমাত্র মুসলিম সমাজকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল, যেমনটি উইঘুর মুসলমানদের অবস্থা চীন তৈরি করে রেখেছে। মানে আমাদের কাছে হিংসা। কমিউনিস্ট মানে তারা শুধু মানুষকে বোকা বানাতে পারে, কমিউনিস্ট মানে কোনোদিন মানুষের অধিকার পাইয়ে দেয়নি। মুসলমানদের প্রতি যে অত্যাচার অবিচার হচ্ছে, পশ্চিম বাংলায় বলুন তো কোনো জায়গায় কি আজান বন্ধ হয়েছে? কোন জায়গায় কি নামাজ বন্ধ হয়েছে? উত্তরপ্রদেশে বিজেপি শাসন করছে, সেখানে কি কোরআন পড়া বন্ধ হয়েছে? কিংবা কোনো মাদ্রাসা বন্ধ হয়েছে? আর রাশিয়ার বুকে যদি কিছু হয়, কমিউনিস্টদের লাল ঝান্ডা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ, কারিপুকার কারিপুকার বলে চিৎকার করে, আর সেলিম বাবুরা কোনোদিন ওই উইঘুর মুসলমানদের জন্য একটা কথাও খরচ করে না। আসলে কমিউনিস্টদের বোঝা খুব মুশকিল, এরা বড় বিচিত্র প্রাণী। তাই কমিউনিস্টদের থেকে দূরে সরে থাকতে হবে। নতুন ভারত, স্বচ্ছ ভারত, আদর্শ ভারত, এবং ঘরে ঘরে মাসুম আক্তার, ঘরে ঘরে ওসমানদার মতো মানুষ দরকার মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসুন আজকে আমি ধন্যবাদ জানাবো যে পাঞ্চজন্যের রাজীব দা যে অনুষ্ঠান সূচি আমাকে সঞ্চালকের দায়িত্ব দিয়েছিল, আমি অত্যন্ত গর্বিত। আগামী দিন এরকম অনুষ্ঠান যদি হয়, তাহলে আমরা সমাজকে সচেতন করতে পারবো, আমরা আত্মনির্ভর ভারত গড়ব, আমরা আত্মনির্ভরশীল ভারত হব, এটাই কামনা করব। আজকের এইটুকু বলে প্রোগ্রামের ইতিটানটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, সালাম আলাইকুম। মাসুম দা, ওসমান দা, রাজীব দা, সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের সমাপ্তি টানছি, রাজীব দার কাছে দিলাম। হ্যাঁ শোনা যাচ্ছে অরিন্দম দা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, অরিন্দম দা আছে? হ্যাঁ অরিন্দম দা আছে। অরিন্দম দা, হ্যাঁ, অরিন্দম দা, বলো। অরিন্দম দা। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু বলো, শুনতে চাই। দাদা, আমরা রাজীব দাকে দিয়ে এবার শেষ করব। সবাইকে আচ্ছা। বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই অবশ্যই, এবং রিতম বাংলাকে বিশেষ করে ধন্যবাদ জানাই, অনিন্দ্যদাকে ধন্যবাদ জানাই। আমি তো মনে করি যে এরকম অনুষ্ঠান একাধিকবার হওয়া উচিত, একাধিকবার একদম হওয়া ঠিক। উচিত এরকম অনুষ্ঠান। এবং আমি গুণী মানুষ হিসাবে কাজী মাসুম দা এবং ওসমান দাকে এই সমস্ত অনুষ্ঠানগুলোতে পেতে চাই আমরা। অবশ্যই, আসুক, এবং মুসলিম আলীদাকে সমাজ অবশ্যই। জাগুক। একদম একদম। রাজীব দা। হ্যাঁ, পাঞ্চজন্যের তরফ থেকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই রিতম বাংলাকে আজকের এই আলোচনা সভায়
আয়োজন করার জন্য, মানুষের কাছে তুলে ধরার জন্য। আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় ডক্টর জিষ্ণু বসু মহাশয়ের কাছে। তিনি আমাদের পথ চলায় রাস্তা দেখিয়েছেন। আমরা কৃতজ্ঞ কাজী মাসুম আক্তার, মোহাম্মদ আলী হোসেন এবং ওসমান মল্লিক মহাশয়ের কাছে। এবং আমরা বিশেষভাবে কৃতজ্ঞ কাশেম আলীদার কাছে। কাশেম আলীদার গতকাল প্রায় রাত 11টার সময় এই কার্যক্রমের সূচনা পেয়েছেন এবং আমাদের দিকে যতটা সহজে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এটা একটা বিরল ঘটনা। এই ঘটনাটা প্রমাণ করে যে কাশেম আলীদা অন্যান্য রাজনীতিবিদ তথাকথিত যারা আছেন তাদের মতো ব্যস্ততার যে ভান করেন না, তার মধ্যে একটা উদারতা রয়েছে, মানুষের সাথে মেশার তার ক্ষমতা। এর জন্য আমরা পাঞ্চজন্য পরিবারের তরফ থেকে কাশেম আলীদার কাছে কৃতজ্ঞতা জানাই। মুসলিম সমাজের মধ্যে কাজী মাসুম আক্তার, মোহাম্মদ আলী হোসেন এবং ওসমান মল্লিকের মতো মানুষরা, তারা আরো যদি আগামী দিনে এগিয়ে আসেন, তাহলে বোধহয় মুসলিম সমাজ ভারতবর্ষের জাতীয়তাবোধ, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সামগ্রিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে প্রকৃত অর্থে ভারতীয় হয়ে উঠতে পারবে। এই আশা রেখে পাঞ্চজন্যের তরফ থেকে আপনাদের সকলকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আজকের কার্যক্রম এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক।